লেখা আছে, আমি সেভাবেই পড়ছি। উল্টোকরণ জাদু, এটা সম্ভবত উনি নাম দিয়েছেন এই ঘটনার। আসসালামু আলাইকুম রাসেল ভাই ও প্রিয় লিসেনার, আশা করি সবাই ভালো আছেন। আমি ফাহিম চট্টগ্রাম থেকে বলছি। 2014 সালে আমি প্রাইভেট টিউটর থেকে ভূত এফএমের সম্পর্কে জানতে পারি। তখন থেকে আমি কম বেশি ভূত এফএম শুনতাম, নিয়মিত শুনতে পারতাম না কারণ আমি তখন ক্লাস 8-এ পড়তাম, আর যে কারণে আমার কাছে কোনো ব্যক্তিগত মোবাইল ছিল না। লুকিয়ে আম্মুর মোবাইলটা শুক্রবার রাত হতেই আমি নিয়ে রাখতাম। আম্মু তখন ঘুমে থাকতো আর আমি রাত 11:59 হলেই ভয়ের জগতে প্রবেশ করতাম ভূত এফএম এর সাথে। পরদিন সকাল হলেই কখনো কখনো দেখতাম মোবাইল আম্মু নিয়ে নিয়েছে আর হেডফোন আমার কানের সাথে লাগানো আছে। আবার কখনো দেখা গিয়েছে ভূত এফএম শুনতে শুনতেই আমি ঘুমিয়ে পড়তাম। কখনো বা রাত জেগে ভূত এফএম শোনার জন্য অনেক বকা খেতাম আম্মুর থেকে। যাই হোক, ভূত এফএম পেরিয়ে এখন আপনাদের সাথে ভূত.com-এ আছি। এখনো নিয়মিত শুক্রবারে ভয়ের জগতে হারিয়ে যাই আপনার সাথে। আজ আমি আপনাদের সাথে একটা ঘটনা শেয়ার করতে যাচ্ছি, যেটি আমি একটি সোর্স থেকে সংগ্রহ করেছি। সঙ্গত কারণে ঘটনাটি আমি স্টুডিওতে এসে শেয়ার করতে পারছি না। তিনি যেভাবে লিখেছেন আমি সেভাবেই লেখার চেষ্টা করছি। ভালো লাগলে পড়ে শোনাবেন। ঘটনাটি আমার এক ফ্রেন্ডের পরিবারের সদস্যের সাথে ঘটা। ফ্রেন্ডের নাম শিপন। দীর্ঘদিন যাবৎ তারা ব্ল্যাক ম্যাজিকে আক্রান্ত ছিল। আমি আমার ফ্রেন্ডের ভাষ্যমতেই বলছি, বেশ ভালোই যাচ্ছিল দিনকাল। আমাদের পরিবারে আমি, শিপন, মা বাবা আর একমাত্র আদরের ছোট বোন মুস্কান। বোনটা আমার ছোটবেলা থেকেই বেশ চঞ্চল টাইপের, সব সময় কিছু না কিছু করতেই থাকবে, তবে বেশ ভদ্র, নম্র ও গোছানো স্বভাবের। আস্তে আস্তে সে বড় হতে থাকলো। দেখতে দেখতে সে 18 বছরের যুবতী। দেখতে পুরো পরীর মতো সুন্দর। 7 গ্রামের মানুষ তার রূপ নিয়ে প্রশংসা করে। বোনের বিয়ের প্রস্তাব আসতে থাকলো। প্রথম প্রস্তাব আসলো নিজেদের আত্মীয়র থেকে। সম্পর্কে তারা আমাদের দুঃসম্পর্কের চাচা হয়। চাচার ছেলের সাথে আমার বোনের বিয়ের জন্য প্রস্তাব। আত্মীয়দের মধ্যে বিয়ে দেব না এমন সংকল্প করে রেখেছিল আমার মা, তাই প্রস্তাবে রাজি হলো না। দুঃসম্পর্কের চাচা আমার মাকে রাজি করানোর অনেক চেষ্টা করলেন, কিন্তু মা তো নাছোড়বান্দা। সে আত্মীয়র মধ্যে কোনো বিয়ে দেবে না তো দেবেই না। এক প্রকার ক্ষোভ আর রাগ নিয়ে আমার দুঃসম্পর্কের চাচা আমাদের বাসা থেকে বের হয়ে গেল। চাচা বাসা থেকে রাগে অভিমানে বের হয়ে যাওয়ার 4 মাস পর আসল ঘটনা শুরু। সবসময় হাসি খুশি থাকা আমার বোনটা হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ল। খাওয়ার রুচি কমে যাওয়া, বমি বমি ভাব, খাবার ঠিকমতো হজম না হওয়া, শরীর সবসময় দুর্বল থাকা, মাথা ঘোরানো, দিন দিন চিকন হয়ে যেতে থাকা ইত্যাদি লক্ষণগুলো দেখা দিতে থাকলো। অনেক ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করেও কোনো রোগ পাওয়া গেল না। গভীর রাতে একা একা কি যেন বিড়বিড় করে। তখন এই মুস্কান, কি বলছিস সেগুলো বলে ধাক্কা দিলেই ঘোর কেটে যেত, আর সাথে সাথেই অজ্ঞান হয়ে যেত। গভীর রাতে একা বাসা থেকে বের হয়ে বাইরে গিয়ে বড়ই গাছের নিচে বসে থাকতো। বাসার সবাই তখন খুব চিন্তায় পড়ে গেল। হাসি খুশি চঞ্চল একটা মেয়ে এখন সবসময় মন মরা হয়ে থাকে, কারোর সাথে মেশে না। বাধ্য হয়ে গেলাম এক নাম করা কবিরাজের কাছে। ভালো কোনো হুজুরের কাছে না গিয়ে গেলাম এক কবিরাজের কাছে। আমাদের সবার মনেই একটাই কথা, সেটা হলো মুস্কানকে বোধহয় জিন ভর করেছে। তাই আমরা বাধ্য হয়েই এক পর্যায়ে কবিরাজের কাছে গেলাম বোনকে নিয়ে। মুস্কান তো যেতেই চাচ্ছিল না। এক পর্যায়ে কোনো রকমে মুস্কানকে দোয়া দরুদ পড়িয়ে ফু দিয়ে শান্ত করে তারপর কবিরাজের কাছে নেয়ার জন্য প্রস্তুতি নিলাম। যে গ্রামের কবিরাজের কাছে গেলাম সেই গ্রামে কবিরাজের অনেক নাম ডাক। সেই কবিরাজের হাত থেকে আজ পর্যন্ত নাকি কোনো বদ জিন নিস্তার পায়নি। কবিরাজের কাছে অনেক বোতলবন্দি জিন আছে, সে নাকি জিন পালন করে। এবং কবিরাজ যেই টিনের ঘরে থাকে সেই ঘরের মাটির নিচে অনেক কঙ্কাল পাওয়া গিয়েছিল। যখন কবিরাজ তার ঘর সেখানে বানানোর কাজ করছিলেন তখন মাটি খুঁড়ে গুনে গুনে 26টি কঙ্কাল পান তিনি। কার কঙ্কাল, কাদের কঙ্কাল এসবের হদিস নেই। কবিরাজ সেই কঙ্কালগুলো তার জাদুর কাজে ব্যবহার করা শুরু করে, যদিও এই সব লোকমুখে শোনা। তো ঘটনায় আসি, বোনকে নিয়ে কবিরাজের ঘরে ঢুকলাম। কবিরাজের ঘরে অনেক ভিড়, আর হ্যাঁ, আমরা সন্ধ্যা
সন্ধ্যার পরে কবিরাজের বাসায় গিয়েছিলাম, কারণ সন্ধ্যার পর কবিরাজ তার আসর বসায়। প্রচুর লোকে ভরা কবিরাজের ঘর, পুরো হাউসফুল, পুরো ঘর অন্ধকার, চারিদিকে শুধু মোমবাতি আর মোমবাতি। সবাই যে যার সমস্যা কবিরাজের কাছে বলছে এবং সেই অনুযায়ী সমস্যার সমাধান নিচ্ছে। কবিরাজ তার কাজের বিনিময়ে একটা আস্ত গরু, এক হালি মুরগি, 7 নদীর পানি ইত্যাদি এই সব লোকদের কাছে চাচ্ছে। আস্তে আস্তে লোক কমছে। আমাদের আসতে দেরি হয়ে গিয়েছিল বলে আমাদের সিরিয়াল নাম্বার সবার শেষে ছিল। অনেকক্ষণ অপেক্ষা করতে হয়েছিল। অপেক্ষা করার সময় অনেক খারাপ লাগছিল ছোট বোনটার জন্য। কি মেয়ে, কি হয়ে গেল! যে মেয়ে সবসময় আমাদের পুরো বাসা মাতিয়ে রাখতো, আজ সেই মেয়ে নিস্তব্ধ, চুপচাপ। সাথে ভয়ও করছিল এটা ভেবে যে কবিরাজের কাছে ছোট বোনকে নিয়ে এসে কি ভুল করলাম। আমার মন বলছিল এই কবিরাজের কাছ থেকে দূরে নিয়ে গিয়ে আমার বোনকে ভালো কোনো আলেম হুজুরকে দিয়ে চিকিৎসা করাই। কিন্তু আমার মা তো অনেক জেদি, সে তার মেয়েকে এই কবিরাজকেই দেখাবে, এই কবিরাজের কাছ থেকেই চিকিৎসা নেওয়া হবে। আপনাদের কি সমস্যা জিজ্ঞেস করলো কবিরাজ। কবিরাজের ডাকে আমার চিন্তার ঘোর কেটে বাস্তবে ফিরলাম। চারিদিকে তাকিয়ে দেখলাম যে ঘরে এত লোকজন ছিল যে শুধু আমরা ছাড়া আর কেউ নেই। পুরো ঘর তখন ফাঁকা, শুধু আমরা কয়েকজন। ঘরের দরজাও লাগানো। তাই এটা দেখে আমরা অবাক হলাম, দরজা লাগানো কেন? এতক্ষণ তো দরজা খোলাই ছিল, মানুষজন তাদের নিজ নিজ সমস্যার সমাধান নিয়ে ঘর থেকে বের হয়ে যাচ্ছিল, কিন্তু শুধু আমরা আছি আর দরজা বন্ধ। এমন সময় কবিরাজ আমাকে বলল, শিপন, ভয় পেও না, শান্ত হও। কবিরাজের কথা শুনে আমার মাথায় আকাশ ভেঙে পড়ল। কবিরাজ আমার নাম জানলো কিভাবে? আমি অবাক হয়ে মার দিকে তাকালাম। মা বিষয়টা কোনো গুরুত্বই দিল না, এমন ভাব করলো যেন কিছুই হয়নি। আমি কবিরাজের থেকে বেশ দূরে বসেছিলাম। মা কবিরাজের আরো কাছে গিয়ে ছোট বোনের সব ঘটনা কবিরাজকে খুলে বলল। একেবারে A to Z সব ঘটনা কবিরাজকে বলা হলো। ঘটনা বলার পর মা কবিরাজকে বলল, আমার মনে হয় আমার মেয়েকে কোনো বদজিন ধরেছে। যেহেতু মেয়ে অনেক সুন্দরী আর চুলগুলো সবসময় খোলা রেখে ঘুরে বেড়ায়। মায়ের কথা শুনে কবিরাজ হেসে দিল। সে কি হাসি! আমার দেখে মনে হচ্ছিল কোনো শয়তান হাসছিল। কবিরাজকে দেখতেও অনেক বিশ্রী, কোকড়া কোকড়া চুল। কবিরাজের হাসি দেখে আমার প্রচন্ড রাগ হচ্ছিল। আমাদের সমস্যা শুনে হাসার কি হলো? এইসব ঘটনা যার সাথে ঘটে সেই বোঝে কেমন লাগে। অতঃপর কবিরাজ হাসি থামিয়ে কবিরাজের সামনে থাকা 6টি মোমবাতি থেকে একটি মোমবাতি নিভিয়ে বিজোড় সংখ্যা হিসেবে 5টি মোমবাতি জ্বালিয়ে রাখলো। তারপর তার হাত দুটো সামনে এনে হাতের আঙুলগুলো মোমবাতির আগুনের ওপর রেখে কি যেন মনে মনে পড়া শুরু করলো। মিনিট 5 এমন বিড়বিড় করে পড়া চলল। 5 মিনিট পর কবিরাজের হাত কাঁপা শুরু করলো। দেখলাম বাম হাত কাঁপছে, ডান হাত স্থির। তো কবিরাজ মাকে বলতে লাগলো, তোর মেয়েকে কোনো জিনে ধরে নাই, বরং ওরে জাদু করা হয়েছে। আর জাদুটা করার জন্য তোর মেয়ের চুল, ছবি, 3 মাস ব্যবহার করা তোর মেয়ের জামার ওড়না ব্যবহার করা হয়েছে। আর জাদুটা বাস্তবায়ন করার জন্য একটা কাকাতুয়া পাখি ব্যবহার করা হয়েছে। একটা কাকাতুয়া পাখিকে খাঁচায় বন্দি করে সেই পাখির গলায় শক্ত করে একটা তাবিজ বেঁধে দেওয়া হয়েছে, যার ফলে পাখিটি কিছু খেতে পারে না। আর সেটার প্রভাব গিয়ে পড়ে তোর মেয়ের ওপর। তোর মেয়ে খেতে পারে না, খেলে বমি হয় বা হজম হয় না। এছাড়াও পাখিটার ওপর আরো অনেক অত্যাচার করা হয়। পাখির খাঁচার নিচে আগুন ধরিয়ে দেওয়া হয় যাতে পাখিটি আগুনের তাপে ছটফট করতে থাকে। পাখির পাখনায় আগুনের ছ্যাঁকা দেওয়া হয়। আর এর প্রভাব যখন তোর মেয়ের ওপর পড়ে তখন তোর মেয়েও ছটফট করতে থাকে, আর তাই ঘর থেকে বের হয়ে যায়। পাখিটি দিন দিন দুর্বল হয়ে যাচ্ছে, তাই তোর মেয়েও দিন দিন দুর্বল আর চিকন হয়ে যাচ্ছে। পাখিটি মারা গেলে তোর মেয়েও মারা যাবে। জাদু মূলত মাছ, পুতুল দিয়ে করা হয়, কিন্তু এটা একটু ব্যতিক্রম ভাবে কাকাতুয়া পাখির ওপর করা হয়েছে। আর জাদুটা অনেক শক্তিশালী, কারণ জাদুটা করার আগে একটা শিশু বাচ্চাকে বলি দেয়া হয়েছে, এবং যে জাদুটা করিয়েছে সে চায় না তোর মেয়ে কোনোভাবে এই দুনিয়ায় বেঁচে থাকুক। এটুকু বলার পর কবিরাজ থামল। কবিরাজের কথাগুলো তীরের মতো আমার বুকে গিয়ে লাগছিল। বুকের ভেতরে এক অজানা চাপ অনুভব হচ্ছিল। কবিরাজের কথা বিশ্বাস হচ্ছিল না, আবার বিশ্বাস না করে উপায়ও পাচ্ছিলাম না, কারণ কবিরাজ যেভাবে ধাপে ধাপে সব বর্ণনা দিল তাতে সব সত্যি মনে হলো। এবার আমি চুপচাপ বসে থাকতে পারলাম না। রেগে গিয়ে কবিরাজকে অসভ্য সব গালাগালি দিতে লাগলাম। কবিরাজের বাচ্চা, তুই কি বলছিস এসব আবোল তাবোল? আমার বোনকে বদজিনে ধরেছে আর তুই টাকা খাওয়ার জন্য সেটাকে জাদু বলছিস, হ্যান ত্যান বলে আমাকে বুঝাচ্ছিস, এক থাবড়া মেরে, এই ইত্যাদি ইত্যাদি। তো তাকে ভণ্ডরণ্ড এই সমস্ত গালি দেওয়া হয়। আমার মা উঠে এসে আমাকে ধমক দিয়ে চুপ থাকতে বললো। এবার কবিরাজ আমার কথা শুনে আরো জোরে জোরে হাসতে লাগলো। এক পর্যায়ে হাসি থামিয়ে বলল, আরে
তুই কি বুঝবি আমার ক্ষমতা? আমি যদি ভণ্ড হতাম তাহলে তোর নামই জানতাম না। তুই কি তোর নাম আমাকে বলেছিস? না, বলিসনি। তারপরেও আমি তোর নাম জানি, তোর বন্ধু কয়টা, তোর জীবনের সব কাহিনী জানি। কবিরাজের কথা শুনে আমি হাঁ হয়ে বসে আছি। আসলেই তো আমি কবিরাজকে আমার নাম বলিনি, তারপরেও সে আমার নাম জানে। আর শুধু নাম না, আমার ব্যাপারে সবই জানে। এখানে একটা কথা বলে রাখি, আমার তন্ত্র মন্ত্র কালো জাদু সম্পর্কে কোনো ধারণা ছিল না। এসবের ধারণা পরবর্তীতে হয়েছে। যাই হোক, আবার ঘটনায় ফিরে আসি। আমার মন তখন বলছিল এই কবিরাজ ভণ্ড, আর ব্রেন বলছিল না, কবিরাজ আসল, সে ভণ্ড না। এবার আমি চুপ করে বসে রইলাম। বসে চিন্তা করলাম, চিন্তা একটাই যে নিষ্পাপ মেয়ের শত্রু তো থাকার কথা না, তাহলে কে আমার বোনকে জাদু করলো, আর কেনই বা করলো? আমার বোনকে মেরে তার জাদু করে কি লাভ? এমন সময় মা কেঁদে দিল কবিরাজের সামনে। কেঁদে কেঁদে কবিরাজকে বলল, আমার একটাই মেয়ে, ওর বয়স এখন কম, ওর সামনে পুরো জীবন পড়ে আছে। এরকম আকালে যদি আমার মেয়েটার মৃত্যু হয় তাহলে আমরা কেউ তা সহ্য করতে পারবো না। কিন্তু আমার একটা জিনিস বারবার খটকা লাগছিল যে কবিরাজ এমনভাবে জাদুর কাজের বিবরণটা দিয়েছেন, তাতে মনে হচ্ছে জাদুটা সে নিজেই করেছে বা কেউ তাকে দিয়ে করিয়েছে। কারণ মাত্র 5 মিনিট বিড়বিড় করে মন্ত্র পড়ে এত সব গভীর তথ্য কবিরাজের পক্ষে বলা সম্ভব না। একমাত্র সে যদি নিজেই জাদুটা করে তাহলে এত সুন্দর করে বিবরণটা দেয়া যায়। আমার মা তো পুরো কেঁদে কেটে হার্টফেল হবার দশা। কবিরাজ মাকে নিশ্চয়তা দিয়ে বলল সে এই জাদু কাটাবে, তবে এই জাদু কাটানো এত সহজ নয়, অনেক কিছু ত্যাগ করতে হবে। কবিরাজ যখন মাকে এইসব বলছিল তখন এই সুযোগে আমি কবিরাজের সামনে এসে বসলাম। আমার সামনে এসে বসা দেখে মা একটু নড়ে চড়ে বসলো। মা মনে করছিল আমি কবিরাজের সাথে ঝগড়া করব, তাই মা আমার হাত ধরে রাখলো। আমি ঝগড়া করব না বলে মাকে আশ্বাস দিলাম। তারপর আমি কৌতূহল বশত কবিরাজের কাছে গিয়ে জিজ্ঞেস করলাম, আপনি আমার নামটা জানলেন কি করে? কবিরাজ উত্তর দিয়ে বলল, তা জেনে তোর লাভ কি? তার থেকে বরং তোর ছোট বোনের সমস্যার সমাধান নিয়ে চিন্তা কর। আমি বললাম, না, আমি জানতে চাই আপনি আমার নাম জানলেন কিভাবে? অনেক জোরাজুরি করার পর কবিরাজ বলতে রাজি হলো। কবিরাজ বলল, শোন, আমার বাসার নিচে যে সংখ্যক কঙ্কাল পাওয়া গিয়েছিল সেই সব কয়েকটা কঙ্কালের কারিন জিন আমার সাথে বন্দী। প্রত্যেকটি কঙ্কালের হাড় আমি জাদুর কাজে উৎসর্গ করেছি। সাধারণ জিন যে কোনো কবিরাজ পালন করতে পারে, কিন্তু কারিন পালন করা এত সহজ না। প্রত্যেকটি মানুষের সাথে কারিন জিন থাকে, তোর সাথেও কারিন জিন আছে। তুই যখন আমার বাসায় পা দিয়েছিস তখনই আমার কারিন জিন তোর কারিন জিনের সাথে যোগাযোগ করে এবং সে সব তথ্য আমাকে দিয়ে দিয়েছে। আর শুধু তুই না, তোর সাথে যারা যারা আসছে, তোর মা এবং তোর বোন, সবার খবর আমার হাতে। এক কারিন জিন আর এক কারিন জিনকে সহায়তা করবে, এটাই স্বাভাবিক। কারণ শয়তানকে ভাই ভাইকে সহযোগিতা করে। আমি এই সব বলছি কারণ যাতে তুই আমার শক্তি সম্পর্কে বুঝতে পারিস। তুই তো আমাকে ভণ্ড বলেছিলি, এবার বুঝবি আমার ক্ষমতা। আমি বললাম, তাহলে আপনি শয়তানের অনুসারী, আপনি শয়তানের পুজো করেন? এই সব জিজ্ঞাসা করতে কবিরাজ একটু ভয় পেল। একটু নড়ে চড়ে বসে কথা কাটিয়ে বলল, আমি কি, সেটা তো দেখার বিষয় না। তোর বোনের সমস্যার সমাধান চাস, সেটা দেব, এর বেশি কৈফিয়ত কেন দেব? তুই কে? আমি বললাম, আমি আমার বোনকে শয়তানের পূজারীর কাছ থেকে চিকিৎসা নেওয়াবো না। এই বলে ছোট বোনটার দিকে তাকালাম। বোনের হাত ধরে টান দিয়ে বসা থেকে উঠালাম নিয়ে যাওয়ার জন্য। ঠিক তখনই বোন আমার হাত ধরে টেনে জোরে ধাক্কা দিল আস্তে আস্তে, কিন্তু পড়লাম গিয়ে 10 হাত ধরে। একজন সাধারণ মানুষের শরীর এত শক্তি আসতে পারে না। যে জায়গায় জোরে ধাক্কা খেলাম সেটা অনেক দূরে এবং সেখানে পাঠানো সম্ভব না। এবং কবিরাজ এবার অট্ট হাসিতে ফেটে পড়ল। সে এক গগন বিদারক হাসি থামিয়ে কবিরাজ বলল, কি চিকিৎসা আমাকে দিয়ে করাবি নাকি অন্য জায়গায় নিবি? একে দুনিয়ার কোনো কবিরাজ ভালো করতে পারবে না, শুধু আমি ছাড়া। আমার মাও অনেক জোর করে এই কবিরাজের থেকে চিকিৎসা নেওয়ার কথা বলল এবং মা একেবারে শক্ত হয়ে সংকল্প নিয়েই বসলো যে যা কিছু হোক সে তার মেয়েকে এই কবিরাজের কাছ থেকে চিকিৎসা নেওয়াবে। তাতে কবিরাজ হোক সে শয়তানের পূজারী, মায়ের জিদের কাছে আমাদের পরিবার প্রায়ই হেরে যায়। আজও হেরে গেলাম। কবিরাজের প্রতি তীব্র ঘৃণা আর রাগ হলো। ওর দিকে তাকাচ্ছিলামই না। এমন সময় হঠাৎ করে আমার বোন দাঁড়িয়ে গেল। কবিরাজের বাসার দরজা লাগানো। মুস্কান দরজার কাছে গিয়ে এক লাথি দিয়ে সেটা ভেঙে ফেললো। এমন সময় কবিরাজ বলল, ওরে ধরেন সবাই, ও এখান থেকে পালাতে চাচ্ছে, তাড়াতাড়ি ধরেন। দরজা ভাঙার সাথে সাথে ঘরের সব মোমবাতি নিভে গেল। পুরো ঘর অন্ধকার হয়ে গেল, কিছুই দেখা যাচ্ছে না, অথচ বাইরে থেকে বিন্দুমাত্র বাতাস আসছিল না। তাহলে মোমবাতি কিভাবে নিভল?
এদিকে পুরো ঘর অন্ধকার, কিছুই দেখা যাচ্ছে না। মুস্কানকে ধরতে হবে এটা ভেবেই অন্ধকারের মধ্যে দিলাম দৌড়। মুস্কান ততক্ষণে ঘরের বাইরে চলে গিয়েছে। আন্দাজে অন্ধকারকে ভেদ করে কোনো রকমে ঘরের ভেতর থেকে বের হলাম। চারিদিকে তাকালাম, দেখলাম মুস্কান উত্তরের দিকে দৌড়ে কোথাও যাচ্ছে। আমি 7-5 না ভেবে আমিও ছুটলাম মুস্কানের পেছনে। উত্তরের দিকে যতটুকু জানি একটা পুরনো খাল আছে, খালটা পরিত্যক্ত। কবিরাজের বাসায় আসার আগে লোকমুখে খালটার অতীত শুনেছিলাম। যুদ্ধের সময় অনেক মানুষকে পাকিস্তান সেনারা গুলি করে এই খালে ফেলে রেখেছিল। অগণিত লাশ পাওয়া গিয়েছিল এখান থেকে। লাশ পাওয়ার পরও এই খালটাকে নিয়ে নানা ধরনের বিধিকিচ্ছা আছে। আমি চিন্তায় পড়ে গেলাম এটা ভেবে যে মুস্কান আবার খালে লাফ না দিয়ে দেয়, কারণ মুস্কান এখন আর ওর মধ্যে নেই। ওর শরীর, মাথা সবকিছু নিয়ন্ত্রণ করছে অন্য কেউ। সেই ব্যক্তিটি কে এটা আমার যেভাবেই হোক জানতে হবে। এদিকে মুস্কানের পেছনে ছুটছি তো ছুটছি, মেয়েটা থামার কোনো লক্ষণ নেই। একটা মেয়ে হয়ে এত জোরে দৌড় দিতে পারে কিভাবে আমি বুঝতে পারছিলাম না। মনে হচ্ছে একটা বাইক যদি ফুল স্পিডে চালিয়ে মুস্কানকে ধরতে যায়, তারপরেও ওকে ধরতে পারবো না। একবার পেছনে তাকালাম, আমার পেছনে আমার মাও আসছে। মুস্কানের দৌড়ের গতি দেখে আর বুঝতে বাকি রইল না যে ওই খালের দিকেই ও যাচ্ছে। আমি দৌড়ের স্পিড বাড়িয়ে দিলাম। মুস্কান যদি একবার খালে ঝাঁপ দেয়, ওকে উদ্ধার করতে অনেক সমস্যা হবে। একে তো আমি সাঁতার জানি না, আবার তার উপরে এখন রাত। এদিকে আমার শরীর বেয়ে অজস্র ঘাম পড়ছিল, ঘামে পুরো শার্ট ভিজে টইটুম্বুর। তারপরেও দৌড়াতে থাকলাম চোখ বন্ধ করে। কি জানি কি হলো, মুস্কান যখন খালটায় ঝাঁপ দিতে যাবে ঠিক তখনই আমি ওর হাতটা ধরে ফেলি। কিভাবে ওর নাগাল পেলাম সেটা মাথায় ঢুকলো না। যেদিকে ওর দৌড়ের সাথে আমার দৌড়ের স্পিড মিলাতে পারছিলাম না, সেদিকে আমি ওকে কিভাবে ধরতে পারলাম। যাই হোক, এখন আর এইসব ভাবার সময় না। মুস্কানের হাত ধরতেই মুস্কান হাত ছাড়ানোর চেষ্টা করছে। হাত ছাড়াতে না পারায় মুস্কান রেগে গিয়ে আমার বাম গালে কষে একটা থাপ্পড় বসিয়ে দিল। হাতের 5 আঙুল বসলো সেই মুখে। 5 জন মিলে থাপ্পড় দিলে যেমন লাগে সেরকম একটা থাপ্পড়। গাল ফুলে বালিশ হয়ে গিয়েছিল। একটা মেয়ের এত শক্তি থাকার কথা না। থাপ্পড় খেয়ে রেগে গিয়ে আমি কয়েক থাপ্পড় ওর গালে মেরে দিলাম। মুস্কান থাপ্পড় খেয়ে জ্ঞান হারিয়ে ফেললো। এদিকে ভালোই হলো, কারণ ওকে কবিরাজের বাসায় নিয়ে যেতে সুবিধা হবে, কারণ বেহুশ থাকাকালীন ও কোনোভাবেই কবিরাজের বাসা থেকে বেরোতে পারবে না। এমন সময় মা আসলো। মায়ের দিকে তাকিয়ে দেখলাম মা কথা বলতে পারছে না, শুধু হাঁপাচ্ছে, শ্বাস নিতে কষ্ট হচ্ছে, কিছু বলতে পারছে না। তাছাড়া কি বা বলবে, বলার তো কিছু নেই। জীবনে যা ঘটেনি আজ তা ঘটতে চলেছে, দেখতে হচ্ছে সেসব। এত সুন্দর আমাদের সংসার ছিল, আর সেই সংসারের কার বদনজর পড়লো। এদিকে আমি আর মা দুজনে মিলে মুস্কানকে ধরে ধরে আবার কবিরাজের ঘরে আনলাম। দেখলাম কবিরাজ ধ্যানে মগ্ন আর বিড়বিড় করে কি যেন পড়ছে। আমাদের আশার ইঙ্গিত পেয়ে কবিরাজ তার ধ্যান ভাঙল। ধ্যান ভেঙেই আবার সেই পুরনো হাসি। কবিরাজ আমাদের দেখে হাসি থামিয়ে বলল, আর একটুর জন্য তুই তোর বোনকে হারাতি। একবার খালে পড়ে গেলে বোন সোজা পাতাল লোকে চলে যেত। আমি কবিরাজকে জিজ্ঞেস করলাম, পাতাল লোক কি? কবিরাজ বলল, পাতাল লোক হলো পানির নিচের স্থান, যেখানে বেশ কিছু বদজিন বাস করে। আর যেই খালটায় তোর বোন গিয়েছিল ওই খালটার তলদেশে 12টি বদজিন আছে। আর প্রতি শনিবার আর মঙ্গলবার তারা মানুষ নেয়। যদি কেউ ওই খালটায় নামে তাহলে সে আর ফেরত আসে না। কয়েকদিন পরে সেই ব্যক্তির লাশ ভেসে ওঠে, তাই খালটি পরিত্যক্ত। আমি কবিরাজকে বললাম, আপনি তো আমাদের সাথে দৌড় দেননি, তাহলে মুস্কান ওই খালের দিকে যাচ্ছিল সেটা আপনি জানলেন কিভাবে? কবিরাজ আবার হেসে বলল, আমি যদি জিন না পাঠিয়ে তোকে হেল্প না করতাম তাহলে তুই তোর বোনকে বাঁচাতে পারতি না। আমি জিন পাঠিয়ে তোর বোনকে আটকিয়েছিলাম। আটকানোর ফলে তোর বোন আর দৌড়াতে পারে নাই, যার কারণে তুই তোর বোনের হাতের নাগাল পেয়েছিস। কথাগুলো আমার কাছে বেশ বেশি বেশি হয়ে যাচ্ছিল। ওই কবিরাজের অনেক অহংকার আর গর্ব নিজের ক্ষমতা নিয়ে, কিন্তু ও জানে না অহংকার পতনের মূল। এগুলো মনে মনে বলছিলাম। কবিরাজের কথা শুনে আমি একটু চুপ থেকে কবিরাজের থেকে একটু দূরে চলে গেলাম। মুস্কান মাটিতে পড়ে আছে। কবিরাজ উঠে এসে মুস্কানের চারিদিকে গোল বৃত্ত আঁকলো। বৃত্ত আঁকার পর বৃত্তের ভেতরে আবার কিছু আঁকলো। মিনিট 10 চলল আঁকা আঁকি। এদিকে সময় রাত 9টার বেশি হয়ে গেছে। কবিরাজ রাত 10টার পর তার আসর তুলে নেয় আর রোগী দেখে না। যাই হোক, সবকিছু করার পর কবিরাজ ধ্যানে বসলো। ধ্যান চলাকালীন মা সামনে গিয়ে বসলো। কবিরাজ ধ্যান করতে করতে চোখ বন্ধ করে ফেলে। এবার আগের মতো
আবার কবিরাজের বাম হাত কাঁপতে থাকলো, কিন্তু ডান হাত স্থির ছিল। এক পর্যায়ে কবিরাজ মাকে বলল, এই জাদু কাটা যেমন সম্ভব না, ঠিক তেমনি অসম্ভব না। স্বয়ং ইবলিশকে খুশি করে একটা নিষ্পাপ বাচ্চা বলি দিয়ে জাদুর কাজ করা হয়েছিল বলে এই জাদু কাটানো সহজ নয়। জাদু কাটাতে হলে সব বিজোড় সংখ্যার জিনিস জাদু কাটাতে উৎসর্গ করতে হবে, যেমন 7 নদীর পানি, 5 মোড়ে থেকে একটা আস্ত খাসি জবাই করে তার মাংস, একটি মুরগি, এইসব বলে কবিরাজ ধ্যান ভাঙল। মা কবিরাজকে জিজ্ঞেস করলেন, আপনি আর বলে থেমে গেলেন কেন? আর কি লাগবে? কবিরাজ উত্তরে বলল, আর লাগবে 3টি নিষ্পাপ শিশু, যাদেরকে বলি দেয়া হবে শয়তানের নামে। কারণ জাদুটা করা হয়েছিল একটা শিশুকে বলি দিয়ে, তাই জাদু কাটাতে 1-এর অধিক 3টি শিশু লাগবে। কবিরাজের কথা শুনে আমার চোখ রক্তচুম্বির মতো হয়ে গিয়েছিল। পাগল কবিরাজ কি বলে এগুলো? এখানে একটা কথা বলে নেই, আমার সহজেই রাগ উঠে যায়। বলতে পারেন আমি অনেক রাগী মানুষ। যাই হোক, রেগে গিয়ে কবিরাজকে বললাম, আপনি তো দেখছি খাঁটি শয়তানের পূজারী। আপনাকে দিয়ে আমার বোনকে চিকিৎসা করাবো না। আমার বোনের জন্য 3টি বাচ্চার জীবন শেষ করতে পারবো না। আপনি আমার বোনকে ভালো কোনো আলেম বা হুজুরকে দিয়ে কোরআন এবং সুন্নাহ অনুযায়ী চিকিৎসা করান। কবিরাজ উত্তরে বলল, দেখ, কাটা দিয়ে কাটা তুলতে হয়। শয়তানি জাদু একমাত্র শয়তানের পূজারীরাই কাটাতে পারে। আমি তখন বললাম, তার মানে আপনি স্বীকার করলেন আপনি শয়তানের পূজারী? কবিরাজ বলল, হ্যাঁ, আমি শয়তানের পূজারী। এটা তো দেখার বিষয় না। তোর হাতে তোর বোনকে বাঁচানোর সময় খুব কম, কারণ কাকাতুয়া পাখিটা মরণের পথে। পাখিটা মরে গেলেই তোর বোনও মরে যাবে। আর বোনকে বাঁচাতে চাইলে কথা কম বল, আর তোর মায়ের কথা শোন। এদিকে মা আমার দিকে রাগান্বিত হয়ে তাকিয়ে আছে। আমি আর কিছু বললাম না। আমি রেগে কবিরাজের ঘর থেকে বেরিয়ে গিয়েছিলাম। বাকি ঘটনা আমার মার মুখ থেকে শোনা, তাই তার ভাষাতেই বলছি। তুই যখন কবিরাজের ঘর থেকে বেরিয়ে গেলি তখন আমি তোর হয়ে কবিরাজের কাছে মাফ চাইলাম। উত্তরে কবিরাজ বলল, মাফ চাইতে হবে না, শিপন তো ছোট মানুষ, ওর তেমন জ্ঞান হয় নাই। আমি কবিরাজকে জিজ্ঞেস করলাম, আচ্ছা, এইসব ছাড়া কি অন্য কোনোভাবে জাদু কাটানো যায় না? এমন প্রশ্ন জিজ্ঞেস করায় কবিরাজ চিন্তায় পড়ে গেল। কিছুক্ষণ ভেবে বলল, আছে একটা উপায়, সেটা হলো উল্টাকরণ জাদু। আমি জিজ্ঞেস করলাম, উল্টাকরণ জাদু কি? উত্তরে কবিরাজ বলল, যদি কোনো ব্যক্তি কাউকে মেরে ফেলার জন্য বা ক্ষতি করার জন্য জাদু করে এবং সেই জাদু উল্টিয়ে উল্টো করে জাদু করতে চাওয়া ব্যক্তিটিকেই জাদুতে আক্রান্ত করানোর পদ্ধতিকেই বলে উল্টোকরণ জাদু। আচ্ছা, আমি একটু বুঝিয়ে বলি। যে ব্যক্তি জাদু করেছিল তাকেই যদি এই পদ্ধতির মধ্যে নিয়ে এসে ফেলা যায়, মানে উল্টিয়ে দিয়ে তারই ক্ষতি করতে চাওয়া হয়, সেটাকেই বলে উল্টাকরণ। অর্থাৎ তোর মেয়েকে যে ব্যক্তি জাদু করেছে সেই ব্যক্তিকেও এই জাদুতে আক্রান্ত করা যাবে। তোর মেয়ের জাদু উল্টিয়ে ওই ব্যক্তির কাছে চলে যাবে আর তোর মেয়ে সুস্থ হয়ে যাবে। এর ফলে ওই ব্যক্তি নিজের জালে নিজেই ফাঁসবে। আমি ভীষণ খুশি হয়ে কবিরাজকে উল্টোকরণ জাদুর কথা বললাম। এতে এক ঢিলে 2 পাখি মারা হবে। একদিকে আমার মেয়ে ভালো হবে, অন্যদিকে যে জাদু করেছিল তাকে শাস্তিও দেওয়া যাবে। আমার কথা শুনে কবিরাজ মুখ গম্ভীর করে বসে আছে। আমি কিছু বলতে যাব, এমন সময় দেখলাম কি যেন ভাবছে। আমি হাতে ধাক্কা দিতেই কবিরাজের হুঁশ ফিরল। আমি জিজ্ঞাসা করলাম, কি হলো? উল্টোকরণ জাদুটা করুন। কবিরাজ বলল, আজ আর হবে না, 10টা বেজে গেছে, আমার আসর বসার সময় শেষ। আমি বললাম, তাহলে এখন কি করব? সমস্যার সমাধান তো হলো না। কবিরাজ বলল, আমি 2টা তাবিজ দিয়ে দিচ্ছি, এটা মুস্কানের বাম হাতে পড়াবি, আরেকটি ওর কোমরে বেঁধে দিবি, তাহলে আর সমস্যা হবে না। কালকে আসিস, আর তাড়াতাড়ি আসিস। সাথে করে 1 হালি দেশি মোরগ আর 1 দামে কেনা 5 কেজি মিষ্টি নিয়ে আসিস। মনে রাখিস, মিষ্টি কেনার সময় কোনো দরদাম করবি না। বিক্রেতা যে দাম চাইবে সেই দাম নিয়ে আসবি। এবার তোরা যা। আর হ্যাঁ, যাওয়ার সময় পেছন থেকে কোনো আওয়াজ আসলে পিছনে তাকাবি না, আর কোনো প্রশ্নের উত্তর দিবি না। আমি কবিরাজের কথা মতন তাবিজ নিয়ে মুস্কানকে নিয়ে বের হয়ে গেলাম। এই পর্যন্ত ছিল মায়ের মুখ থেকে শোনা। এদিকে আমি রেগে কবিরাজের ঘর থেকে বের হয়েছিলাম তো হয়েছিলামই, আর ঘরের ভেতরে যাইনি। হঠাৎ দেখলাম মা মুস্কানকে ধরে ধরে নিয়ে আসছে। আমি সামনে গিয়ে মুস্কানকে ধরলাম আর ভেতরে কি হয়েছে জিজ্ঞেস করলাম। মায়ের মুখ থেকে শুনে নিলাম সব ঘটনা। কবিরাজের দেয়া একটা তাবিজ সাথে মুস্কানের বাম হাতে পরিয়ে দিলাম, কারণ একবার যদি মুস্কানের জ্ঞান ফেরে তাহলে ওর সাথে আমি আর পেরে উঠবো না। তাই দেরি না করে আগে তাবিজ পরিয়ে দিলাম। গ্রামে এই সময় যানবাহন বেশি একটা দেখা যায় না। তাছাড়া গ্রামে রাত 10টা মানেই গভীর রাত। যেভাবেই হোক কোনো মতে মুস্কানকে নিয়ে বাসায় আসলাম। বাসায় এসে মা মুস্কানের কোমরের তাবিজটি পরিয়ে দিল। দেখলাম বোন আমার গভীর ঘুমে আচ্ছন্ন। দেখে মনে হচ্ছিল নিষ্পাপ শিশু ঘুমোচ্ছে। সারাটা দিন মুস্কান স্বাভাবিক, কোনো অস্বাভাবিক কিছু ঘটল না। বুঝলাম ওই তাবিজ 2টির প্রভাব।
একটু ভালো লাগা কাজ করলো। আমার গাল ফোলা ভাবটা দেখে মুস্কান আমাকে জিজ্ঞেস করলো, কিরে ভাইয়া তোর গালটা ফোলা কেন রে? আমি হকচকিয়ে গেলাম। আমি কি বলবো মাথায় আসছিল না। কাল রাতের ঘটনা তো মুস্কানের মনে থাকার কথা না, কারণ কাল ও যা করেছে সবই ওর জাদুর চালান করা জিনটি করেছে, ওর কোনো দোষ নেই। কোনো মতে বললাম, ঘুমের ঘোরে মশা মারতে গিয়ে নিজের গালে নিজেই জোরে থাপ্পড় দিয়েছি। আমার কথা শুনে মুস্কান আরো কিছু জিজ্ঞেস করতো, কিন্তু আমি জিজ্ঞেস করার সুযোগ দিলাম না। কথা কাটিয়ে কথা ঘুরিয়ে ফেললাম। কোনো মতে কথা কাটিয়ে ওর সামনে থেকে উঠে বাজারে চলে গেলাম মিষ্টি আর মোরগ কিনতে। কবিরাজের কথা মতো সব কিনলাম। দিন ফুরিয়ে সন্ধ্যা এসে গেল। সবাই কবিরাজের বাড়ি যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলাম। সন্ধ্যা হলেই মুস্কানের পাগলামি শুরু হয়ে যেত। তবে আজ পুরোপুরি বিপরীত হচ্ছে। মুস্কান একেবারে ঠান্ডা, আমাদের কথা শুনছে। যাই হোক, কবিরাজের বাসায় চলে গেলাম। কবিরাজের বাসায় পৌঁছে কবিরাজের ঘরের দরজায় নক করলাম। দরজা খোলার পর দেখলাম অপরিচিত দুটি লোক। অপরিচিত বলার কারণ হলো, গতকাল এদের কবিরাজের ঘরে দেখিনি। ভাবলাম হয়তো এরা কবিরাজের কাছে চিকিৎসা নিতে এসেছে, কিন্তু দরজা খোলার সাথে সাথে লোক দুজন কবিরাজের আসনের দিকে গিয়ে দাঁড়িয়ে রইল। তাছাড়া ঘরে আর কোনো লোকজন নেই, নেই কোনো সিরিয়াল। এমন সময় কবিরাজ আসলো। কবিরাজ এসে আমাদের দিকে ইঙ্গিত করে সামনে বসতে বলল। আমি কবিরাজকে জিজ্ঞেস করলাম, এরা দুজন কে, আর আজকে আপনার রোগীরা কোথায়? উত্তরে কবিরাজ বলল, আজকে আমি আসরই বসাই নাই। আজকের দিন রবিবার, আজকে আমি রোগী দেখি না। আজকে তোদের সমস্যা শেষ করার জন্য তোদেরকে আসতে বলেছি। আর এই দুইজন লোক হলো আমার আজকের সহযোগী, আমার কাজে সাহায্য করবে। আমি ঘরের চারদিকটা ভালো করে দেখলাম যে গতকালের তুলনায় আজকে মোমবাতি বেশি। গতকাল ছিল 6টি, আজকে 20টির ওপরে। তার মধ্যে ছোট বড় সব সাইজের। কবিরাজ তার ধ্যান শুরু করলো। ধ্যান চলাকালীন তার দুজন সহযোগী একটা বড় কাগজ নিয়ে আসলো। কাগজের সাইজটা একটু বেশি বড়। কাগজ এনে কবিরাজের হাতের নিচে রাখলো। তারপর কবিরাজের হাতে কবুতরের পাখনা ধরিয়ে দেয়া হলো। খেয়াল করে দেখলাম পাখনায় লাল রং দিয়ে কিছু একটা পেঁচানো, দেখতে রক্তের মতো লাগছে। আমি কবিরাজকে জিজ্ঞেস করলাম, পাখনায় কি রক্ত লাগানো? উত্তর কবিরাজ বলল, না, পাখনায় জাফরান রং লাগানো। তারপর কবিরাজ জাফরানের কালি দিয়ে কাগজের ওপর এক বিশেষ ছক আঁকলো। ছকের মধ্যে আরবিতে কি যেন লিখলো। প্রতিটি ছকে একটা একটা করে আরবিতে কিছু না কিছু লেখার পর আমার কাছে মোরগ আর মিষ্টি চাইলো। আমি মার কাছ থেকে নিয়ে কবিরাজকে এক হালি মোরগ আর মিষ্টি দিলাম। কবিরাজ তার হাতের কাগজটা মাঝ বরাবর কেটে 2 ভাগ করে নিল। এক ভাগ বাম পাশে আর এক ভাগ ডান পাশে দিল। কবিরাজের সহযোগীরা একটা ধারালো চাকু এনে কবিরাজের হাতে দিল। কবিরাজ এক এক করে মোরগ নিয়ে বাম পাশে কাগজের ওপর এক টানে গলা কেটে ফেলল। রক্তগুলো কাগজের ওপর পড়তে থাকলো। এইভাবে একে একে সব মোরগগুলিকে সে বলি দিল এবং শয়তানের নাম উচ্চারণ করতে থাকলো। আমি শুধু চেয়ে চেয়ে দেখছিলাম কবিরাজের কাণ্ডগুলো। একে একে সব মোরগ বলি দেওয়ার পর সব মিষ্টিগুলো ঢেলে দেওয়া হলো কবিরাজের ডান পাশে থাকা কাগজের ওপর। এরপর কবিরাজের সহযোগীরা দুইজন 2টা কাগজ ধরে নিয়ে ঘর থেকে বের হয়ে গেল। তাদের বের হওয়া দেখে আমি জিজ্ঞেস করলাম, তারা কোথায় গেল মিষ্টি আর মোরগগুলি নিয়ে? উত্তরে কবিরাজ বলল, তারা ওই উত্তরের পরিত্যক্ত খালটায় নিয়ে গেছে। সেই খালটায় থাকা জিনরা তোর বোনের জাদু কাটাতে সাহায্য করবে বলেছে আমায়, তাই তাদের খুশি করার জন্য এগুলো পাঠালাম। আমি কবিরাজের কথা শুনে হাঁ হয়ে আছি। আমার অবাক হওয়া নিয়ে কবিরাজ বেশি মাথা ঘামালো না। এদিকে কবিরাজ গতকালের মতো আজকে আবার একটা বৃত্ত আঁকা শুরু করে দিল। বৃত্তের ভেতর আবার ছোট কিছু বৃত্ত আঁকলো। আঁকা শেষে মুস্কানকে ডাকা হলো। মুস্কানকে বৃত্তের ভেতরে বসানো হলো। মুস্কান কবিরাজের কথা মতো বৃত্তের ভেতরে বসলো। বৃত্তের ভেতরে কবিরাজ বিড়বিড় করে কিছু মন্ত্র পড়ল এবং মুস্কানকে তার শরীরে থাকা 2টি তাবিজ খুলে ফেলতে বলল। মুস্কানকে কবিরাজের পাশে থাকা আরেকটি ছোট রুমে নেওয়া হলো। মা মুস্কানের হাতে ও কোমরে থাকা 2টি তাবিজ খুলে ফেললো। তাবিজ খুলে এনে আবার বৃত্তের মধ্যে বসানো হলো। এদিকে ভাবছিলাম কখন এই নাটক শেষ হবে, আমার মন মুক্ত হবে। তাবিজ খুলে বৃত্তের মধ্যে বসানোর সাথে সাথে ঘরের আবহাওয়া যেন পরিবর্তিত হয়ে গেল। ঘরটা আস্তে আস্তে অস্বাভাবিক ঠান্ডা হয়ে গেল। এমন সময় কবিরাজ বলল, কেউ ভয় পাবেন না, ভয় পেলে মুস্কানের ক্ষতি হবে, সবাই শান্ত থাকবেন। কবিরাজের কথা মতো চুপ করে বসে আছি। এমন সময় কবিরাজ মুস্কানকে বলল, তুমি তোমার হাতের তাবিজটা পরে নাও আবার। কবিরাজের কথা মতো মার কাছ থেকে তাবিজটা নিয়ে মুস্কান আবার হাতে পরে ফেলল। কবিরাজ আবার ধ্যানে গেল। কিছুক্ষণ পর ধ্যান থেকে ফিরে বলল, জাদুটা করেছে তোমার দুঃসম্পর্কের একজন চাচা। কবিরাজ চাচার নাম বলল। চাচার নাম বলা মাত্রই আমরা সবাই চিনে ফেললাম। উত্তেজিত হয়ে কবিরাজকে জিজ্ঞেস করলাম, কিন্তু সে কেন জাদু করবে? তার সাথে আমাদের তেমন কোনো শত্রুতা নেই। কবিরাজ আমাদের কথা শুনে জিজ্ঞেস করলো, তোর চাচা কি কয়েক মাস আগে তোর বাসায় এসেছিল?
প্রশ্নের উত্তরে আমরা হ্যাঁ বললাম। এবার কবিরাজ বলল, যখন তো চাচা এসেছিল তখন কি সে তার ছেলের জন্য মুস্কানের হাত চেয়েছিল, অর্থাৎ বিয়ে দিতে চেয়েছিল, এবং তাতে তোরা অসম্মতি জানিয়েছিলি? আমরা সম্মতি দিলাম। কবিরাজ বলল, তোর চাচার ছেলে যখন ছোট ছিল তখন থেকেই সে ভেবে রেখেছিল মুস্কানের সাথে তার ছেলের বিয়ে দেবে। এছাড়াও তোদের সম্পদের ওপরও তার লোভ ছিল, যেটা সে মুস্কানের মাধ্যমে হাতিয়ে নেওয়ার স্বপ্ন দেখছিল। যখন তোর মা আর তুই না করলি তখন সে রেগে মুস্কানের ঘরে গিয়ে মুস্কানের ব্যবহৃত চিরুনি থেকে চুল, ঘর থেকে ওড়না নিয়েছিল, আর ছবি তার কাছে আগে থেকেই ছিল। হয়তো কোনোভাবে সে ছবিটি সে কারো কাছ থেকে সংগ্রহ করেছিল। কবিরাজের কথা শুনে আমার কানে যেন বাজ পড়ল। কি বলছে এগুলো? মা কবিরাজের কথায় রেগে গেল, বলল, আপনি জলদি উল্টাকরণ জাদুর কার্যক্রম শুরু করুন। অতঃপর কবিরাজ তার সামনে কিছু কাঠ দিয়ে আগুন ধরালো আর চোখ বন্ধ করে অনেক মন্ত্র পাঠ করে আগুনে ফু দিল। এভাবে চলল 15-20 মিনিট। এরপর কবিরাজ মুস্কানের হাতে একটা চাকু ধরিয়ে বলল, এবার তুমি তোমার বাম হাতের কনিষ্ঠ আঙুলের মাথা কেটে রক্ত এই আগুনে দাও। তারপর ডান হাতের বৃদ্ধাঙ্গুলের মাথা কেটে রক্ত এই আগুনে দাও। তোমার মাথার একটি চুল ছিঁড়ে এই আগুনে দাও। তারপর সবশেষে তোমার গায়ের ওড়নায় এই আগুনে দাও। মুস্কান তার মায়ের দিকে তাকালো। মা হ্যাঁ বোধক সম্মতি দিলে মুস্কান কবিরাজের কথা মতন আগুনে সব দিয়ে দিল। আস্তে আস্তে আগুনে দেয়া জিনিসগুলো পুড়তে শুরু করলো। এখানে আমি একটা জিনিস লক্ষ্য করে দেখলাম যে আগুনে দেওয়ার পর জিনিসগুলো এমনভাবে পুড়ছিল যে জিনিসগুলো যেন পুড়তে চাইছিল না। স্বাভাবিকভাবে আগুনে ওড়না দিলে সেটা আগুন লেগে যাবার কথা, আবার ওড়না ছিল সুতি কাপড়ের, তারপরও ওড়নাটিতে আগুন ধরছিল না। কবিরাজ একটা কাঠের টুকরো দিয়ে ওড়নাটিতে ভালোভাবে আগুন ধরিয়ে দিল। এরপরে ওড়নাটিতে আগুন ধরছিল না। আমি এই দৃশ্য দেখে আমার চোখ বড় বড় হয়ে গিয়েছিল এবং আমি বড় বড় দৃষ্টিতে আগুনের দিকে তাকিয়েছিলাম। এদিকে কবিরাজ তার সহযোগীদের তেল আনতে বলল। ভাবলাম হয়তো কেরোসিন তেল আনতে পাঠিয়েছে, কিন্তু সহযোগীরা যখন একটা মিনি সাইজের বোতলে তেল নিয়ে আসলো, দেখলাম তেলের রং কালো। কবিরাজকে জিজ্ঞেস করলাম, এটা কিসের তেল? উত্তরে কবিরাজ বলল, এটা জাদুর কাজে ব্যবহৃত এক বিশেষ তেল। সব তেল আগুন জ্বালাতে ব্যর্থ হবে, কিন্তু এই তেল ব্যর্থ হবে না। যাই হোক, কবিরাজ বোতলের সব তেল ঢেলে দিল আগুনে। অমনি ছ্যান করে জোরে শব্দ করে আওয়াজ হলো আর আগুনের তাপ বেড়ে গেল। এবার ওড়নায় আগুন লেগে পুড়তে শুরু করলো। ওড়না পুড়তে পুড়তে কবিরাজ বলল, ওড়না দিয়ে কালো জাদু করার ফলে ওড়না পুড়ছিল না। যাই হোক, অবশেষে পুড়াতে পেরেছি। ওড়না যখন পুড়িয়েছিল তখন আগুনের ধোঁয়া স্বাভাবিকের চেয়ে অনেক কালো আর ঘন ছিল, আর বেশ কড়া একটা দুর্গন্ধ বের হচ্ছিল। কিছুক্ষণ পর মুস্কানের শরীর আস্তে আস্তে পাতলা লাগছিল, যেটা মুস্কান নিজে থেকে আমাদের বলছিল। আগে যে শরীর একটা ভার ভার অনুভব হতো সেটা এখন আস্তে আস্তে কমতে শুরু করেছে। ওড়না আর চুল পুড়ে ছাই হয়ে যাওয়ায় তখনও বাকি। পুরোপুরি পুড়তে হবে, নয়তো জাদু রয়ে যাবে। কবিরাজ যখন আগুনে সেগুলো পুড়াচ্ছিল তখন চোখ গেল কবিরাজের দুই হাতের দিকে। দেখলাম দুই হাতের মধ্যে আঙুল পুরোপুরি কাটা, মানে সেখানে মধ্য আঙুল নেই, আঙুলের জায়গায় ব্যান্ডেজ করা। এতক্ষণ ধরে তো খেয়ালই করিনি। আমার কৌতূহল বেশি, তাই প্রশ্ন করি। তবে এবার কবিরাজকে প্রশ্ন করে বিরক্ত না করাই ভালো। এক পর্যায়ে আগুনে সবকিছু পুরানো হলো। ছাই হয়ে যাওয়ার পর মাটির কলসে নেওয়া হলো। তারপর সহযোগীরা কলসটা নিয়ে ঘর থেকে বের হয়ে গেল। মা জিজ্ঞেস করলো, ছাইগুলো কোথায় নিলেন সেটা কি জানতে পারি? উত্তরে কবিরাজ বলল, উত্তরের ওই পরিত্যক্ত খালি এই ছালগুলো ফেলে আসবে। এটা বলে কবিরাজ তার আসর থেকে উঠে ঘরের মোমবাতি নিভিয়ে মোমবাতিগুলো একত্র করলো। তারপর আবার নতুন করে আগুন ধরালো এবং সেই আগুনে মোমগুলো গলিয়ে নিল। গলে যাওয়া মোম একটা পাত্রে নেওয়া হলো। তারপর কবিরাজ আগের দুই তাবিজ চাইলো, চাচার নাম ও ছবি চাইলো। আমরা সব দিলাম। দেওয়ার পর কবিরাজ সেই তাবিজ দুটো ভেঙে টুকরো করে আগুনে দিয়ে দিল। দুইটা তাবিজ আগুনে পুড়ালো। তারপর গলিত মোমের পাত্র নিয়ে পাশের রুমে চলে গেল আর আমাদের বসে থাকতে বলা হলো। আমরা চুপচাপ বসে আছি পাশের রুমে। কি হচ্ছে সেটা জানার জন্য বুঝতে পারছি না। আনমনে বসে আছি, চিন্তা করছি কবিরাজের আঙুল কাটা কেন? কই, গতকাল তো কবিরাজের আঙুল কাটা দেখলাম না। আজকে ব্যান্ডেজটা নতুন মনে হচ্ছে। যাই হোক, 20 মিনিট পর কবিরাজ পাশের রুম থেকে আসলো। হাতের দিকে তাকিয়ে দেখলাম সাথে করে 3টা তাবিজ নিয়ে এসেছে। একটা আমাকে দিল, একটা মাকে, একটা মুস্কানকে। বলল এই তাবিজ আজীবন সাথে রাখতে, তাহলে আর কেউ আমাদের জাদু করতে পারবে না। আমি কবিরাজকে জিজ্ঞেস করলাম, গলিত মোমগুলো কি করলেন? উত্তরে কবিরাজ বলল, তাবিজে ব্যবহার করেছি। এর বেশি কিছু জানতে চাস না?
বেশি বললে তাবিজের ক্ষমতা হ্রাস পাবে। এরপর মা কবিরাজকে জিজ্ঞেস করলেন, উল্টাকরণ জাদু কি সম্পূর্ণ হয়েছে? উত্তরে কবিরাজ বলল, হ্যাঁ, সম্পূর্ণ হয়েছে। যে জাদু করেছিল তার জাদু এখন তার উপরেই পতিত হয়েছে। এখন তোদের সেই দূর সম্পর্কের চাচা আস্তে আস্তে মারা যাবে। সে যে উল্টাকরণ জাদুর শিকার হয়েছে সেটা সে কখনো বুঝবে না। কাকাতুয়া পাখিটি মারা যাবে আর শিপনের চাচাও মারা যাবে। কিন্তু এই উল্টাকরণ জাদুর প্রভাব বাস্তবায়ন করবে ওই উত্তরের পরিত্যক্ত খালের জিনগুলো। তারাই মূলত জাদুটি চালিয়ে যাবে। কোনোভাবে যদি শিপনের চাচা বুঝতে পারে তাকে জাদু করা হয়েছে, তারপরেও সে কিছু একটা করতে পারবে না, কারণ এটা শয়তানের জাদু। আর শয়তানের জাদু উল্টানো যায়, জাদু কাটাতে হলে শিশু বলে দিতে হয়, যেটা তোরা দিলি না। যাই হোক, যদি উল্টিয়ে দিয়েছি জাদুতে যে শিপনের চাচার নাম আর ছবি দিয়েছিলি সেটা কি সঠিক? আমরা উত্তরে বললাম হ্যাঁ। কবিরাজ বলল, সঠিক হলে জাদুও সঠিক হয়েছে। শিপনের চাচা যদি আর জাদু করার চেষ্টা করে তাহলে আমার তাবিজের কারণে ব্যর্থ হব। আমার এখানে একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে যে এই আপনারা তো কেবলই জানলেন যে এই শিপনের চাচা যে সেই চাচাই জাদু করেছে, তাহলে ছবিটি আপনারা কোথায় পেলেন? ছবিটি সঙ্গে করে এনেছিলেন কিনা বা আপনাদের সঙ্গে ছবিটি ছিল কিনা? যাই হোক, আবারও পড়ছি, সবসময় তাবিজ পরিধান করে থাকবি, কোনো সময় খুলবি না। এরপর কবিরাজ মুস্কানকে সেই কালো তেলের বোতল দিল, যেটা আগুনের তাপ বাড়াতে ব্যবহৃত হয়েছিল। তেল দিয়ে মুস্কানকে বলল, এই তেল শাহাদাত আঙুলে নিয়ে মাখবি, অন্য কোনো আঙুলে ব্যবহার করবি না, শুধু শাহাদাত আঙুল দিয়ে বারবার তেলটি মাখবি। সকাল সন্ধ্যা মাখবি আর গোসলের আগে মেখে গোসল করবি। এখন বাসায় গিয়ে তেলটা মাখবি, তারপর সাথে সাথে গোসল করে ফেলবি, দেরি করবি না। এবার কবিরাজ তার হাদিয়া হিসেবে একটা আস্ত খাসি, একটা ধুতি, সিঁদুর, চমচম, যে কোনো একটা পুরনো কবরের এক মুষ্টি মাটি, এ সমস্ত চাইলো। কবিরাজ কোনো টাকা চাইল না, শুধু এগুলোই চাইলো। তার হাদিয়ার পরিমাণ শুনে অবাক হলাম। কবিরাজ তার অন্যান্য রোগীর কাছ থেকে তো টাকা নেয়, তার যে নির্ধারিত ফি আছে সেটা নেয়, কিন্তু আমাদের কাছ থেকে টাকার বদলে কেন এগুলো চাচ্ছে? এইসব ভাবতে ভাবতে কবিরাজ আবার বলল, আর হ্যাঁ, এগুলো সব মুস্কানের হাতে কেনাবি। আমি কৌতূহলবশত জিজ্ঞেস করলাম, আপনি তো টাকা নেন, তাহলে আমাদের কাছ থেকে টাকা নিলেন না কেন? কবিরাজ উত্তরে বলল, তোদের কাহিনী অন্য 10টা কাহিনী থেকে আলাদা। তোদের সাথে কি ঘটেছে সেটার ব্যাখ্যা একমাত্র আমিই জানি। তোর বোনের ওপর যে জাদু করা হয়েছে সে জাদু 1000-এ একটা হয়, আর আমার জীবনে এমন জাদু কখনো দেখিনি, আর অভিজ্ঞতাও নেই। আমি বললাম, অভিজ্ঞতা না থাকলে উল্টাকরণ জাদু করলেন কিভাবে? কি বলেন? আপনার কথা আগামাথা কিছু বুঝি না। কবিরাজ বলল, আমার জাদুর আর কবিরাজির সিংহভাগী অবদান কারিন জিনগুলোর। যতদিন আমার হাতে কারিন জিনগুলো বন্দী আছে ততদিন আমার কবিরাজি জীবন আছে। এখন এসব কথা বাদ, এখন তোরা যা, মুস্কানের বিশ্রাম প্রয়োজন, বাসায় নিয়ে ওকে তেলটা মাখিয়ে গোসল করিয়ে নিবি। গোসলটা জরুরি। আরেকটা কথা ভালোভাবে মনে রাখবি, তাবিজ কোনো মতেই শরীর থেকে খোলা যাবে না। ভুলে যাস না, জাদু কিন্তু কাটে নাই, শুধু উল্টিয়ে দেয়া হয়েছে। উল্টানো জাদু আবার উল্টাবে না এর কোনো গ্যারেন্টি নাই। যাই হোক, কালকে হাদিয়ার জিনিসগুলো নিয়ে আসবি, আর আসল কথাটা মনে রাখিস, সবগুলি মুস্কানের হাতে কিনাবি। মুস্কানের হাতে না কিনালে কিন্তু ধরা পড়ে যাবি, আর উল্টাকরণ জাদুতেও ক্ষতি হবে। আমি বললাম, হাদিয়া জিনিসগুলো দিয়ে কি করবেন? কবিরাজ বলল, নতুন ক্ষমতা হাসিল করব। বিস্তারিত তোকে কেন জানাবো? তুই কে? যা এখান থেকে, আমি বিশ্রাম নেব। এদিকে রাতে 11টার কাছাকাছি। এত রাতে মুস্কানকে নিয়ে যেতেও ভয় লাগছিল। মাঝপথে সেই উত্তরের পরিত্যক্ত খালটি পড়ে। যদিও সেই জিনগুলো এখন আমাদের বন্ধু, কিন্তু প্রশ্ন রয়ে গেল, কবিরাজের হাতের আঙুল কাটা কেন? যাই হোক, কালকের হাদিয়ার জিনিসগুলো নিয়ে এসে কবিরাজকে সেই প্রশ্নটি করব। এইসব ভাবতে ভাবতে মুস্কান আর মাকে নিয়ে কবিরাজের ঘর থেকে বের হয়ে গেলাম। তখন রাত 11টা। গ্রামের রাস্তা বুঝতেই পারছেন, কাঁচা রাস্তা, তার উপর গতকাল বৃষ্টি হয়ে গেছে। রাস্তা ওই রকম লাগেনি, তারপরেও ভয়টা ছিল। যদিও ভয়টা লাগেনি, তারপরেও কোনো একটা অস্বস্তি ছিল আর কি। তো জিনেরা ভরসার পাত্র নয়, কখন কি করে ফেলে তার কোনো ধারণা নেই। মনে মনে বলছি, খালটার দিকে না তাকিয়ে সোজা নাক বরাবর হেঁটে চলে যাব। মা আর মুস্কান একসাথে সামনের দিকে হাঁটছে আর আমি পিছে পিছে হাঁটছি। খালটার দিকে তাকাবো না ভাবছি, কিন্তু কি করে চোখ গেল খালটির দিকে। তাকিয়ে যা দেখলাম তা দেখার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। দেখলাম যে কয়েকটি আগুনের বল শূন্যে ভাসছে। ছোটবেলায় আমরা অনেকেই রাবারের ছোট ছোট বল বা পিং পং বল দিয়ে খেলতাম। সেই রকম সাইজের আগুনের বলগুলো খালের ওপর পানির চারিদিকে ঘুরছে। এই দৃশ্য দেখে আমার কলিজা ফেটে যাওয়ার উপক্রম হলো। জোরে একটা চিৎকার দিলাম। চিৎকারের আওয়াজ শুনে মা আর মুস্কান পেছন ফিরে তাকিয়ে দ্রুত আমার কাছে সে জিজ্ঞেস করলো, কিরে, কি হয়েছে? হঠাৎ এত জোরে চিৎকার দিলি? আমি তো না আছি কোনো কথা শোনার অবস্থায়, না আছি কোনো কথা উত্তর দেওয়ার অবস্থায়, শুধু আঙুল দিয়ে খালের দিকটায় তাকাতে বললাম। মা আঙুলের ইশারা বুঝতে পেরে খালের দিকে তাকিয়ে বলল, কই, কি দেখাস? খালের দিকে আঙুল তুললি কেন? আমি তৎক্ষণাৎ তাকালাম, কিছুই নেই।
আগুনের বল নেই, কিন্তু আগুনের বলগুলো তো এতক্ষণ সেখানেই ছিল, আর বলগুলো সিরিয়ালে সাপের মতো লম্বা আকার ধারণ করেছিল। কিন্তু নিমিষে এক পলকে সেই বলগুলো গায়েব হয়ে গেল। বুঝলাম সবই জিনেদের কারসাজি। তাড়াতাড়ি মাকে বললাম, কিছু না, পরে বলবো, আগে বাসায় চলো। হাতের ঘড়িতে তখন সময় 12টা বাজতে চলেছে। কোন রকমে আমরা বাসায় পৌঁছে গেলেই বাঁচি। আমি এবার আর পেছনে থাকলাম না, তিনজন একসাথে হাঁটছি। এমন সময় ডান পকেটে হাত দিতেই কবিরাজের দেওয়া তাবিজগুলো হাতে লাগলো। জলদি পকেট থেকে তাবিজগুলো বের করে ফেললাম। কবিরাজের কথার তালে তো তাবিজগুলো পড়াই হয়নি। কবিরাজ বারবার আমাদের হুঁশিয়ার করে দিয়ে বলেছিল যে তাবিজগুলো সবসময় পড়ে থাকতে। জলদি আমি, মুস্কান আর মা তাবিজ পড়ে ফেললাম। তারপর বিনা সমস্যায় বাসায় পৌঁছালাম। বাসায় পৌঁছে মুস্কান গোসল করতে চাচ্ছিল না এত রাত হওয়ার কারণে, কিন্তু কবিরাজ জোর গলায় বলেছে বাসায় গিয়ে তেলটা মেখে গোসল করতে হবে। মা জোর করে মুস্কানের শরীরে তেল মেখে দিল। তারপর গোসল করানো হলো। তারপর থেকে নিয়মিত তেল মেখে গোসল করা চলতে থাকলো। তবে একটা জিনিস খুব খেয়াল করলো যে গোসলের পানি একেবারে কুচকুচে কালো ছিল। যেহেতু তেল কালো সেহেতু পানি কালো হওয়াটা স্বাভাবিক, কিন্তু পানিটা অনেক ঘন কালো ছিল, যেটা তেলের থেকেও বেশি কালো। দেখে মনে হচ্ছিল শরীর থেকে জাদুর প্রভাব ধুয়ে ধুয়ে পড়ছে। তারপর আর তেমন কোনো অস্বাভাবিক কিছু ঘটেনি। আস্তে আস্তে মুস্কান স্বাভাবিক হতে লাগলো। ওর বমি বমি ভাবটা কমলো। বমি ঠিকই হতো, খাওয়ায় অরুচি ছিল, তবে এই সমস্যা দূর হতে আরো 1-2 মাস লেগেছিল। তারপর মুস্কান স্বাভাবিক, আর কোনো সমস্যা হয়নি। রাসেল ভাই, ঘটনাটা আজ থেকে অনেক বছর আগের। ঘটনার প্রমাণ চাইলে শিপন তার বন্ধুকে ওর বাড়িতে বেড়াতে নিয়ে যায়। সেখানে এই ঘটনার অনেক আলামত তাকে দেখায়। আর রিফতি অর্থাৎ শিপনের বন্ধু নিজেও মুস্কানের পাগলামি দেখেছে যখন ওকে কবিরাজের কাছে নেওয়া হয়নি, অর্থাৎ কবিরাজের কাছে নেওয়ার আগে। এখানে একটা প্রশ্ন আছে, উল্টাকরণের পর শিপনের ওই দূরসম্পর্কের চাচার কি অবস্থা হয়েছিল? শিপন রাগে, ক্ষোভে আর ঘৃণায় সেই চাচার আর খবর রাখেনি। তবে শিপনের এক ফুপি ছিল যার কাছ থেকে পরবর্তীতে শিপন জানতে পেরেছিল ওই চাচা পরবর্তীতে পাগল হয়ে গিয়েছিল। তার ছেলে তাকে মানসিক হাসপাতালে ভর্তি করায়। ভর্তি করার 1 সপ্তাহ পর রাতে সেই হাসপাতালের ছাদ থেকে পড়ে শিপন চাচার মৃত্যু হয়। ছাদ থেকে কিভাবে পড়লো, আর রাতে কেন ছাদে উঠলো, আর হাসপাতালের স্টাফদের চোখ ফাঁকি দিয়ে কিভাবে ছাদে উঠেছিল, সে সমস্তই রহস্য রয়ে গেছে। যাই হোক, বর্তমানে শিপন তার পরিবারের সাথে জার্মানিতে আছে। সেখানে নাগরিকত্বও পেয়ে গেছে। দেশে আসার কোনো সম্ভাবনা নেই। মুস্কানের বিয়ে হয় জার্মানির এক সুপ্রতিষ্ঠিত ছেলের সাথে। ছেলে ব্যবসায়ী। বর্তমানে তারা সুখে আর শান্তিতে আছে। আর হ্যাঁ, তারা তিনজনই তাবিজগুলো এখনো পড়ে থাকে। যেহেতু চাচা মারা গেছে সেহেতু আবার জাদুর সম্ভাবনাও নেই। তারপরেও মানুষের শত্রু তো আর শেষ নেই। এক শত্রু গেলে আরো কত শত্রু সেজে আছে তার কোনো হিসাব নেই। তাই তারা সবসময় এই 2021 সালেও তাবিজ পড়ে থাকে। যে কোনো মূল্যে তাবিজ শরীর ছাড়া করে না তারা। বিশেষ কিছু কথা জানা যায়, কবিরাজ এখন আর নেই। কবিরাজের যেই কারিন জিনগুলো বন্দি করেছিল সেই জিনগুলোকে মুক্ত করে সেই কবিরাজি ছেড়ে দেয়। এর ফলে তার এক নির্মম পরিণাম ঘটেছিল। এই কবিরাজের ঘটনা লিখব, কালো জাদুর নির্মম পরিণাম। এই ঘটনার কালো জাদু নিয়ে অনেক তথ্য জানতে পারবেন। আর এই তথ্যগুলো শিপন কবিরাজের হাদিয়ার জিনিসগুলো দিতে গিয়ে জানতে পেরেছিল। কবিরাজ ঠিক কি কারণে কারিন জিনগুলোকে মুক্ত করেছিল, কেন কবিরাজি ছেড়েছিল, সেটা লিখব, কালো জাদুর নির্মম পরিণাম এই শিরোনামে। ঘটনা যদি সিলেক্টেড হয় পরের সপ্তাহে কালো জাদুর নির্মম পরিণাম লিখব। ঘটনাটি ঘটে আমাদের যশোর জেলার বাহাদুরপুর এলাকাতে। ঘটনাটি প্রায় 1985 সালের দিকে ঘটে যায়। লিসনার, আপনারা যারা গ্রামের ঘটনা বেশি পছন্দ করেন, আজকের এই ঘটনাটি স্পেশালি তাদের জন্য। এই ঘটনাটি সম্পূর্ণ গ্রামের ঘটনা। কথা না বাড়িয়ে ঘটনায় চলে যাই। মূলত এই ঘটনাটির সূত্রপাত বিলে মাছ ধরাকে কেন্দ্র করে। এই ঘটনার কারণে দীর্ঘদিন এলাকার মানুষেরা বিভিন্ন ভোগান্তিতে থাকে। আর একের পর এক ভয়ঙ্কর সব ঘটনা ঘটতে থাকে গ্রামের মানুষের সাথে। আমি প্রথমে আপনাদেরকে এই ঘটনার স্থানের একটু বর্ণনা দেই। গ্রামটি ছিল বেশ বড়। এই গ্রামে ছিল খুব বড় একটি বিল, এবং বিলের একটু ওপরেই ছিল একটি বড় মেহগনি বাগান। মেহগনি বাগানের পাশে একটি খোলা মাঠ। আর সেই মেহগনি বাগান পার করেই ঠিক পাশেই একটি বড় বাঁশ বাগান, যে বাঁশ বাগানের ভেতরে ছিল একটা গ্রাম্য কবরস্থান। সময়টা তখন আষাঢ় মাস, চারিদিকে শুধু পানি আর পানি। তখন গ্রামের অধিকাংশ জায়গাতে পানিতে ডুবে গিয়েছিল। পানিতে ডুবে যাওয়ার কারণে সৃষ্টি হয়েছিল বিশাল বিল।
আর ওই সব বিলের পানিতে প্রচুর মাছ পাওয়া যাচ্ছিল। যেহেতু আমরা জানি বর্ষাকালে বিলে নানা রকম মাছ পাওয়া যায়, সেহেতু গ্রামের অনেকেই রাতে এবং দিনে বিভিন্নভাবে মাছ ধরত। একদিন রাতের ঘটনা এটি। গ্রামের উল্লেখযোগ্য 3 জন লোক, রফিক, হাশেম এবং বাবু, এরা 3 বন্ধু ঠিক করে আজ রাতে তারা মাছ ধরতে যাবে ওই বাঁশবাগানের পাশের বড় বিলটাতে। সেই বিলে প্রচুর পরিমাণ মাছ ছিল, এই জন্য সেই জায়গাটা তারা ঠিক করে। যেই ভাবা সেই কাজ। রাতে খাওয়া দাওয়া শেষে তারা মাছ ধরার প্রস্তুতি নিতে থাকে। তারা 3 জন রাত আনুমানিক 10টার দিকে বের হয়ে যায় বাড়ি থেকে মাছ ধরার উদ্দেশ্যে। এবং বলে রাখা ভালো, ওই দিনটি খুব মেঘলা ছিল এবং থেমে থেমে বৃষ্টি হচ্ছিল। ওই বাঁশবাগান আর কবরস্থান পার হয়ে একটা মাঠ, তারপরে সেই বিল। তারা 3 জন মাছ ধরার জন্য সেখানে চলে যায় এবং মাছ ধরার জন্য নেমে পড়ে বিলের মাঝে। কিন্তু একটা অবাক করা বিষয় হলো, তারা অনেকক্ষণ ধরে চেষ্টা করে কিন্তু কোনো মাছ পাচ্ছিল না। তারা ভাবে যে আকাশ মেঘলা, যার জন্য তারা মাছ পাচ্ছে না। আমরা অনেকেই জানি বৃষ্টি হলে মাছ পাওয়া যায় না, এরকম সময় মাছেরা পানির তলদেশে থাকে। তারা যেহেতু মাছ পাচ্ছিল না, এর জন্য তাদের ভেতরে থাকা 2 জন, হাশেম এবং বাবু, সিদ্ধান্ত নেয় তারা আজ আর মাছ ধরবে না, তারা বাড়িতে চলে যাবে। কিন্তু তাদের ভেতরে রফিক একটু জেদি প্রকৃতির মানুষ ছিলেন। বাকি 2 জন, হাশেম এবং বাবু, যখন বাড়িতে যাওয়ার কথা বলে, তখন রফিক বলে, তোরা যা, আমি মাছ না ধরে বাড়ি যাব না আজ। তাকে অনেকবার নিষেধ করে তারা 2 জন যে রাতে একা একা মাছ না ধরার জন্য। হাশেম এবং বাবু রফিককে অনেকবার অনুরোধ করে তাদের সাথে বাড়িতে যাবার জন্য, কিন্তু সে নাছোড়বান্দা, জেদ ধরে বসে রইল তাদের কথা না শুনে। এদিকে হাশেম এবং বাবু রফিককে সাথে না নিয়ে যাবে না, কারণ তারা জানতো এই বিলে অনেক আজব আজব ঘটনা ঘটে। গ্রামের লোকমুখে অনেক আজব আজব কথা শুনেছে তারা এই বিলকে কেন্দ্র করে। অনেক জোরাজুরির পরেও রফিককে রাজি করাতে পারল না তারা, এবং হাশেম আর বাবু বাধ্য হয়ে রফিককে রেখে বাড়ি চলে আসলো। কে জানতো ওই দিন রাতে রফিকের সাথে এমন খারাপ কিছু ঘটবে। ওই দিন রাতে আর রফিক বাড়িতে ফেরেনি। ভোরবেলাতে রফিকের বাড়ির লোক হাশেম এবং বাবুর বাড়িতে আসে খোঁজ নিতে। তারা এসে বলল রফিক নাকি সারা রাত বাড়িতে আসেনি। তখন হাশেম ও বাবু সবাই মিলে রফিককে খোঁজার জন্য বের হয়ে যায়। খুঁজতে খুঁজতে তারা সেই বিলের কাছে আসে, গত রাতে যেখানে মাছ ধরতে বসেছিল। সেখানে পৌঁছে সবাই যেটা দেখে সেটা অনেক দুঃখজনক একটি বিষয়। তারা দেখে রফিকের লাশ বিলের পানিতে ভাসছে। তারা যখন সেই লাশটিকে কাছে আনে, তখন তারা লাশটি দেখে আরো ভয় পেয়ে যায়। তারা দেখে রফিকের শরীরে মাথা নেই, মাথাটা আলাদা করা, গলা কাটা অবস্থায় পাওয়া যায় রফিককে, এবং তার শরীরের বিভিন্ন জায়গায় বড় বড় ক্ষত। মনে হচ্ছিল শরীর থেকে কেউ যেন মাংসগুলো কামড় দিয়ে খেয়ে ফেলেছে, আর তার মাথাটা কেউ যেন ছিঁড়ে নিয়েছে। রফিকের শরীর দেখেই বোঝা যাচ্ছে এটা কোনো মানুষের কাজ হতে পারে না। তখন গ্রামে নেমে আসে শোকের ছায়া। মাথা ছাড়াই তাকে দাফন করতে হবে, কারণ অনেক খোঁজাখুঁজির পরেও সেই বিল বা বিলের আশেপাশে রফিকের মাথাটা খুঁজে পাওয়া যায় না। এদিকে রফিককে কবর দেওয়ার জন্য ঠিক করা হয় সেই গ্রাম্য কবরস্থানটি, যেটি ওই বিলের পাশে বাঁশবাগানের ভেতরে অবস্থিত। এদিকে রফিককে কবর দেওয়ার জন্য যারা ওই কবরস্থানে গিয়েছিল, সেদিন তাদের সাথে ঘটে এক অদ্ভুত ঘটনা। রফিকের দূর দূরান্তের আত্মীয়রা আসতে আসতে অনেক দেরি হবে, এই কারণে ওই দিন এশার পরে দাফন করার সিদ্ধান্ত নেয় গ্রামের সবাই। বলে রাখা ভালো, রফিককে যেদিন দাফন করা হয়েছিল সেদিন আকাশের অবস্থা তেমন ভালো ছিল না। সারাটা দিন ঘন মেঘ, গুড়ি গুড়ি বৃষ্টি চলতেই থাকে। এবার লাশের গোসল, জানাজা, একে একে সবকিছু শেষ করে তাকে কবর দেওয়ার উদ্দেশ্যে সেই কবরস্থানের দিকে নিয়ে যাওয়া হয়। সবাই যখন রফিকের লাশ কাঁধে নিয়ে কবরস্থানের দিকে যাচ্ছিল, তখনও বৃষ্টি পড়ছে। হ্যারিকেন আর হ্যাচাক লাইটের আলোতে কাঁধে মাথাহীন একটি দেহ। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, জোরে জোরে দোয়া পড়তে পড়তে সবাই যাচ্ছে গ্রামের মাটির রাস্তা ধরে সেই বাঁশবাগানের দিকে। গ্রামের যুবকরা যখন রফিকের খাটিয়া কাঁধে নিয়ে যাচ্ছিল, তখন তারা সবাই একটা জিনিস অনুভব করছিল যে তারা যত সামনে যাচ্ছে রফিকের খাটিয়াটি ততই ভারী হয়ে যাচ্ছে। অন্য স্বাভাবিক সব খাটিয়ার থেকে এটা তুলনামূলক অনেক বেশি ভারী। রফিকের খাটিয়াটি এতটাই ভারী হয়ে আসছিল যে কিছু দূর যেতে না যেতেই নতুনভাবে মানুষ বদল করে দেয়া হচ্ছিল সেটি ধরতে। সবাই কেমন একটা অবাক হয়েই খাটিয়া ভারী হওয়ার এই বিষয়টি মেনে নেয়। এক
একটা মৃত মানুষের ওজন কিভাবে এত দ্রুত বাড়তে পারে সেই বিষয় নিয়েও তাদের কোনো ধারণা ছিল না। একটা পর্যায়ে তারা মাটির কাদা রাস্তা শেষ করে অল্প পানিতে নেমে পড়ে। বর্ষাকাল হওয়ার কারণে অধিকাংশ জায়গাতে যেহেতু পানিতে ভরে গিয়েছিল, যার কারণে সেই কবরস্থানের আগের মাঠটিও পানিতে ভরে গিয়েছিল। এবার তারা হাঁটু পানি ভেঙে অনেক কষ্টে অবশেষে সেই কবরস্থানে পৌঁছায়। এদিকে সারাদিন পানি হওয়াতে এবং চারিদিক পানিতে ভরপুর থাকার কারণে রফিকের কবরে পানি উঠে যায়। সবাই মিলে খাটিয়া রেখে কবর থেকে পানি সেচে অনেক কষ্টে কবর দেয় রফিকের দেহটি। কবর দেয়া সম্পূর্ণ হওয়ার পর সবাই দোয়া করে তার জন্য। সবকিছু যখন শেষ, তখন সবাই বাড়ি ফেরার উদ্দেশ্যে রওনা হয় সেখান থেকে। সবাই যখন সেই বাঁশবাগান থেকে কিছু দূর চলে আসে, তখন সবাই মিলে একটা জিনিস লক্ষ্য করে, হঠাৎ সেই বাঁশবাগানে প্রচুর ঝড় উঠেছে। আশেপাশে কোনো গাছে বাতাস লাগছে না, শুধু সেই কবরস্থানের বাঁশবাগানে ঝড় হচ্ছে। মনে হচ্ছে পুরো বাঁশবাগানটা যেন কেউ দুমড়ে মুচড়ে ভেঙে ফেলবে। এবার সবাই এই দৃশ্য দেখে ভয় পেয়ে যায়। সবাই একসাথে দোয়া পড়তে থাকে, তাড়াতাড়ি সেখান থেকে দৌড়ে চলে আসে বাড়িতে। এই ঘটনার পর থেকে ওই কবরস্থানে আর সেদিনের সব ঘটনার জন্য মানুষের মনে ভয়ের জায়গা করে নেয় রফিকের মৃত্যুটি। ওই দিন রাতের পর থেকে আর তেমন কিছু ঘটে না গ্রামটিতে। কিছুদিন পর সব ঠিকঠাক হয়ে যায় এবং সব ঠিকঠাক চলতে থাকে। তারপর ঠিক 7 থেকে 8 দিনের মাথায় শুরু হয় গ্রামে একের পর এক ভয়ানক ঘটনা। গ্রামের যে মানুষই রাতে ওই বিলের পাশের রাস্তা দিয়ে বাড়ি ফেরে, তার সাথেই দেখা হয়ে যায় রফিকের সেই গলা কাটা লাশটির। অনেকে আবার রফিককে বিভিন্ন সময় বিভিন্ন জায়গাতে গলা কাটা বিভৎস অবস্থাতে দেখতে পেত এবং ভিতরে ভিতরে কেউ কেউ আবার বিলের পাশে কবরস্থানেও মাথাবিহীন অবস্থায় রফিকের শরীরটিকে দাঁড়িয়ে থাকতে দেখত। এই পর্যন্ত যারা রফিককে দেখে ভয় পেয়েছে, তাদের ভাষ্য মতে রফিকের সেই গলা কাটা দেহ তাদেরকে হাত নেড়ে ইশারা করে কাছে যেতে। এমন সব অদ্ভুত ঘটনার মাঝে গ্রামের একজনের সাথে ঘটে যায় ভয়াবহ এক ঘটনা। একদিন রাতে ওই গ্রামের ফয়েজ নামের একজন অনেক রাতে বিলের ওই রাস্তা দিয়ে বাড়ি আসছিল। চাঁদনি রাত হওয়ার কারণে চারিদিকটা চাঁদের আলোতে স্পষ্ট দেখা যাচ্ছিল। আমরা যারা গ্রামের পরিবেশে গিয়েছি বা গ্রামে বড় হয়েছি, তারা অনেকেই জানি শহরের চাঁদনি রাত তেমন একটা বোঝা যায় না, কিন্তু গ্রামে চাঁদনি রাত বোঝা যায়। তার কারণ ফাঁকা মাঠ, মাটির রাস্তার কারণে রাতে চাঁদের আলোতে যেন সবকিছু স্পষ্ট দেখা যায় আর আশেপাশে সবকিছু চাঁদের আলোতে চকচক করে। যাই হোক, সে যখন মাটির রাস্তা থেকে নেমে বিলের পাশে আসছিল, তখন সে দূর থেকে একটা জিনিস দেখতে পায়। কেউ একজন বিলের কিনারাতে বিলের পানিতে ডুবোডুবি করছে। একটা স্বাভাবিক মানুষ যেভাবে গোসল করার সময় ডুব দেয়, ঠিক সেভাবেই ডুবোডুবি করছে। ফয়েজ মিয়া বিষয়টি স্বাভাবিকভাবেই নেয়। সে ভাবে গ্রামের কেউ হয়তো গোসল করছে বিলে। এদিকে ফয়েজের রফিকের মৃত্যু আর গ্রামে একের পর এক ঘটে যাওয়া ঘটনাগুলোর কথা মনে থাকে না। সে আস্তে আস্তে সেই মানুষটার কাছে চলে যায় হাঁটতে হাঁটতে, এবং সে আস্তে আস্তে কাছে এসে চাঁদের আলোতে স্পষ্ট যেটা দেখলো, সেটা দেখার জন্য সে মোটেও প্রস্তুত ছিল না। সে দেখে একজন পানিতে ডুবডুবি করছে, কিন্তু তার মাথা নেই, গলার ওপরের কিছু অংশ আছে। তার সামনে মাথাবিহীন একটা শরীর পানিতে ডুব দিচ্ছে আর উঠছে। তখনই তার অবস্থা খারাপ হয়ে যায়। মনে পড়ে যায় সব ঘটনা, রফিকের কথা, যে কিনা এই বিলটিতেই মাছ ধরতে এসে মারা গিয়েছিল। চোখের সামনে রফিকের গলাকাটা শরীরটিকে দেখে তার আর বুঝতে বাকি রইল না তার সাথে আজ কি ঘটতে চলেছে। সে ভয়ে জোরে একটা চিৎকার দেয়। সে যখন চিৎকার দিয়ে দৌড় দিতে যাবে, ঠিক সেই মুহূর্তে সেই গলাকাটা শরীরটি মুহূর্তের ভেতর তার কাছে চলে আসে এবং তার পা টেনে তাকে বিলের মাঝে নিয়ে যেতে থাকে। তখন সে প্রাণপণে চেষ্টা করে মাটি আঁকড়ে ধরে রাখার জন্য। অনেকক্ষণ এভাবে ধস্তাধস্তি হয় আর সেই মাথাবিহীন রফিকের শরীরটি তাকে টানতেই থাকে। একসময় তার কানে ভেসে আসে দূরের মসজিদে থেকে ফজরের আজান। আজান শোনার সাথে সাথেই সেই শরীরটি তাকে ছেড়ে দিয়ে বিলের পানিতে দ্রুত মিলিয়ে যেতে থাকে। এবং তখনই সে কোনো একটা গায়েবী আওয়াজ পায় এবং সেখান থেকে সে সেদিনের মতো রক্ষা পায়। এত কিছুর পর আর জ্ঞান ধরে রাখা তার পক্ষে সম্ভব ছিল না। সে আল্লাহু আকবার বলে চিৎকার দিয়ে জ্ঞান হারায়। তার যখন জ্ঞান ফেরে, তখন সে দেখে ওই বিলের মাঝে রাস্তাতেই পড়ে আছে আর কয়েকজন বয়স্ক মুরব্বী তার সামনে দাঁড়িয়ে আছে, যারা কিনা ওই রাস্তা দিয়ে ফজরের নামাজ পড়ার জন্য যাচ্ছিল। পথের মধ্যে তাকে পড়ে থাকতে দেখে তারা ডাক দেয়। এইবার সেই লোকগুলো ফয়েজকে জিজ্ঞাসা করে তার সাথে কি হয়েছিল। এরপর ফয়েজ তার সাথে ঘটে যাওয়া সমস্ত ঘটনা খুলে বলে।
এবার ফয়েজ বলতে থাকে, যখন সে এদিক দিয়ে বাড়ি ফিরছিল তখন আনুমানিক রাত 11টার মতো বাজে, আর এখন ফজরের ওয়াক্ত। কিন্তু এই পুরো রাত কিভাবে কাটলো? আবার সে বলে যে ঘটনাটি ঘটেছিল সেটি তার কাছে পুরো সময়টা মনে হয়েছিল 3-4 মিনিটের মতো একটা ব্যাপার, কিন্তু এত সময় কিভাবে কাটলো? যাই হোক, এবার ফয়েজ মুরব্বীদের অনুরোধ করে তাকে একটু বাড়িতে দিয়ে আসতে। এরপর ফয়েজকে তারা বাড়িতে পৌঁছে দেয়। এই ঘটনার পর ফয়েজ গুরুতর অসুস্থ হয়ে যায়, জ্বর, এবং সেই সাথে ফয়েজের শরীর আস্তে আস্তে শুকিয়ে যেতে থাকে। এভাবে দিনের পর দিন খারাপ অবস্থায় রূপ নিতে থাকে ফয়েজের অসুস্থতা। ফয়েজের পরিবার তাকে নিয়ে চিন্তায় পড়ে যায়। কোনো ডাক্তার, কবিরাজ, কোনো কিছুতেই কাজ হচ্ছে না, ফয়েজ সুস্থ হচ্ছে না। এদিকে ফয়েজের সাথে ঘটে যাওয়া ঘটনার পর থেকে প্রতি রাতেই ফয়েজ ঘুমের মাঝে প্রচন্ড রকমের চিৎকার চেঁচামেচি শুরু করে, আর চিৎকার চেঁচামেচির এক পর্যায়ে বলতে থাকে, আমাকে ছেড়ে দে, আমি যাব না, আমাকে নিষ্ণা পানির মাঝে ওই গলাকাটা আমাকে নিয়ে গেল, তোরা আমাকে বাঁচা। এভাবে দিন দিন সে প্রায় পাগলের মতো হয়ে যেতে থাকে। তার পরিবারের মানুষরা অনেক ডাক্তার কবিরাজ দেখিয়েও তার কোনো উন্নতি করতে পারে না। এর মাঝেই ফয়েজের সাথে ঘটে যাওয়া ঘটনার 3-4 দিন পরেই গ্রামের আর এক লোক মঞ্জু মিয়া এবং তার গরুর সাথে ঘটে যায় এক মর্মান্তিক ঘটনা, যে ঘটনার পর মঞ্জু মিয়াকে তার একটি হাত আর গরুকে হারাতে হয় প্রাণ। মঞ্জু মিয়া পেশায় একজন কৃষক। সে ফসলি জমিতে চাষাবাদ করত। রোজকার মতো সেদিন খাওয়া দাওয়া শেষে দুপুরে মাঠে যায় এবং মাঠে জন্মানো ঘাস নেড়ে দেবার কারণে সে সেখানে গিয়েছিল। মাঠের কাজ শেষ করতে করতে আসরের আজান দিয়ে দেয়। সে কাজ শেষ করে মাঠেই আসরের নামাজ পড়ে। নামাজ শেষ করে সে বাড়িতে আসে। বাড়িতে আসার পর তার স্ত্রী জানায় তাদের একটি গরু এখনো বাড়িতে ফেরেনি, গরুকে পাওয়া যাচ্ছে না। এদিকে সন্ধ্যা হয়ে যাচ্ছে, তার ওপর অন্ধকারে একা একা গরু খোঁজা সম্ভব না। সে দ্রুত বাড়ি থেকে বের হয়ে যায় এবং তার হারিয়ে যাওয়া গরুটি খুঁজতে থাকে। পুরো গ্রাম খুঁজে গরুটিকে, কিন্তু এদিকে মাগরিবের আজান দিয়ে দেয়। আজান দেওয়ার কারণে সে নামাজ পড়তে চলে যায়। নামাজ শেষ করে সে বাড়িতে এসে দেখে গরুটি ফিরেছে কিনা। এসে দেখে গরুটি বাড়িতে আসেনি। এবার সে বাড়ি থেকে একটি হ্যারিকেন নিয়ে শেষবারের মতো গরুটি খোঁজার জন্য বের হয়। যেহেতু মাগরিবের আগে সে গ্রামের অন্য সাইডে খুঁজেছে, গরুটিকে পায়নি। শুধুমাত্র সেই রফিকের কবর দেওয়া বাঁশবাগান আর বিলের ওইদিকে খোঁজা বাকি রয়ে গিয়েছিল। এই কারণে সে গরুটি হয়তো সেই বিলের দিকে যেতে পারে ভেবেই সেই দিকে খুঁজতে যায়। যেহেতু কিছুক্ষণ আগেই সন্ধ্যা হয়েছে, তাই ভয় না পেয়ে একটি হ্যারিকেন হাতে একা একাই চলে যায় বিলের দিকটায়। সে যখন মেহগনি বাগান পার হয়ে রফিকের কবরের পাশ দিয়ে যাচ্ছিল, তখন কবরের কিছু দূরে সামনে একটা ঝোপের মতন, গরুর মতন কি যেন একটা দাঁড়িয়ে আছে, সে একটু বুঝতে পারে এবং সে একটা আবছায়া একটা কিছু দেখতে পারে। আরো কাছে যেতেই সে দেখে তার সেই সাদা গরুটি সেই ঝোপের ভেতরে দাঁড়িয়ে আছে। সে ভাবতে থাকে যেহেতু অন্ধকার হয়ে যাচ্ছে, এর কারণে বোধহয় গরুটি বাড়ি চিনতে পারছে না, পথ ভুল করে চলে এসেছে এখানে এবং দাঁড়িয়ে আছে। তখন সে তার হ্যারিকেনের পুরো আলোটির জোর বাড়িয়ে দিয়ে গরুকে জোরে জোরে ডাকতে থাকে আর গরুর দিকে এগোতে থাকে গরুটি ধরার জন্য। সে যখন গরুর কাছে চলে যায় এবং গরুটি ধরতে যায়, তখনই সেই গরুটি ভয়ে আতঙ্কিত হয়ে লাফ দিয়ে রফিকের কবরের কাছে চলে যায়। এবার মঞ্জু মিয়া তার হ্যারিকেনের আলোটি কমিয়ে দেয়, এটা ভেবে যে গরুটি হয়তো ভয় পেয়েছে। এবার সে অন্ধকারে টিপে টিপে গরুটির একেবারে কাছে চলে আসে এবং গরুটিকে ধরতে যাবে, ঠিক তখনই সে একটা শব্দ শোনে আর তার কানে শব্দ আসতে থাকে রফিকের কবরের অন্য পাশ থেকে। শব্দটি এমন ছিল যে কুকুরের মুখে মাংসের হাড় নিয়ে কামড়া কামড়ি করে যেরকম একটা শব্দ হয়, ওই রকম ধরনের একটা শব্দ। সে প্রথমে ভয় পায়নি বিষয়টিতে, স্বাভাবিকভাবেই নেয়, সেভাবে হয়তো আশেপাশে শেয়াল আছে। অনেক সময় খাবারের খোঁজে শেয়াল নতুন কবরের মাটি খোঁচাখুঁচি করে। সে এবার অন্ধকারে সেই শেয়াল আকৃতির পশু দুইটাকে তাড়া দেয়, কিন্তু অবাক করার বিষয়, পশু দুইটি সেখান থেকে একটুও নড়ে না। সে এবার ভয় পেয়ে যায়, কারণ শেয়াল থাকলে তো তাড়া দিলেই চলে যাবে, কিন্তু এই জন্তু দুটি কি? সে এবার সামনে থাকা জন্তুগুলি কি সেটি স্পষ্ট দেখার জন্য ভয়ে ভয়ে হাতে থাকা হ্যারিকেনটির আলোর জোর বাড়িয়ে দেয়। হ্যারিকেনের আলো বাড়িয়ে দিয়ে রফিকের কবরের দিকে তাকায়। সেদিকে তাকিয়ে হ্যারিকেনের আলোতে সে যেটা দেখতে পায় সেটা বোধহয় আমরা কেউই এই মুহূর্তে দেখতে চাইব না। সে দেখে তার সামনে শেয়ালের মতো মুখওয়ালা দুটি বিশাল আকৃতির জন্তু তার দিকে রাগান্বিতভাবে তাকিয়ে আছে। তাদের মুখে মাংসের টুকরো ঝুলছে। সেই জন্তুগুলো রফিকের কবর থেকে রফিকের সেই মাথা কাটা দেহটি উপরে তুলে এনে মাংস ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। তাদের মুখে হ্যারিকেনের আলো পড়তেই তারা মঞ্জু মিয়ার দিকে তাকায়। এবার সে প্রচন্ড ভয় পেয়ে আল্লাহকে বলে চিৎকার দিয়ে
সেখান থেকে যাওয়ার চেষ্টা করে। এসব দৃশ্য চোখের সামনে দেখে সে সেখানে দাঁড়িয়ে থাকার সাহস করে না, হ্যারিকেনটি ফেলেই চিল্লাতে চিল্লাতে দৌড় দেওয়া শুরু করলো। কিন্তু ভয়ের বিষয় হলো মঞ্জু মিয়া যখন দৌড়চ্ছে তখন সেই জন্তু দুটিও তার পেছনে পেছনে তাকে তাড়া করে আসছে এবং বিশ্রী রকমের শব্দ করতে করতে আসছে। সে যত রকমের দোয়া কালাম জানে পড়তে পড়তে চিল্লাতে চিল্লাতে এক পর্যায়ে জ্ঞান হারিয়ে ফেলে। পরের দিন দুপুরে মঞ্জু মিয়ার জ্ঞান ফেরে। তার যখন জ্ঞান ফেরে ততক্ষণে অনেক কিছুই হয়ে গিয়েছে তার জীবনের সাথে। জ্ঞান ফেরার পর মঞ্জু মিয়া দেখে সে হসপিটালের বেডে শুয়ে আছে আর তার গায়ে বিভিন্ন জায়গাতে ব্যান্ডেজ করা। প্রচন্ড রকম ব্যথা অনুভব হচ্ছে তার। সে যখন তার হাত নাড়িয়ে দেখতে থাকে কি হয়েছে তার গায়ে, তখন দেখে তার একটি হাতের নিচের অংশ নাই, তার হাতের নিচের অংশ কাটা আর সেটাতে ব্যান্ডেজ করা। তখন সে একটা কান্না শুরু করে এবং তার পরিবারের লোকদেরকে জিজ্ঞাসা করে তার হাতটি কাটা কেন। তখন সবাই বলে গত রাতে তার চিৎকার শুনে আশেপাশের বাড়িতে থাকা মানুষরা সবাই দৌড়ে যায়, সেদিকটাতে চিৎকারটাকে ফলো করে। তারা গিয়ে তাকে রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে থাকতে দেখে। তার শরীরের বিভিন্ন জায়গাতে গভীর ক্ষত দেখে মনে হচ্ছিল কেউ যেন তার শরীর থেকে মাংস কামড় দিয়ে খেয়েছে এবং তার হাতটি ছিঁড়ে ঝুলছিল মাটিতে। পরে সবাই তাকে সেই রাতে হসপিটালে নিয়ে আসে এবং ডাক্তার তার হাতটি কেটে ফেলতে বাধ্য হয়, কারণ হাতটি পুরোটাই ছিঁড়ে ঝুলছিল, শুধু চামড়াটা ছিল আর কি। তো এরপর সে যখন আবারও বাড়ির লোকজনকে জিজ্ঞাসা করে তার গরুটির ব্যাপারে, যে গরুটির কি অবস্থা, উত্তরে তারা তাকে জানায় যে সেই গরুটিকে পরের দিন সকালে একজন সেই কবরস্থানের পাশে বিলের মাঝে মরে থাকতে দেখেছে। গরুটিকে যখন সবাই পাড়ে টেনে আনে তখন সবাই দেখে গরুটির মাথা নেই আর গরুটির সারা গায়ের বিভিন্ন জায়গাতে ক্ষত ছিল। মনে হচ্ছিল শরীর থেকে কেউ মাংস খেয়ে ফেলেছে, বীভৎসভাবে মেরে ফেলা হয়েছিল গরুটিকে। এসব শুনে মঞ্জু মিয়া আবার ভয়ে অজ্ঞান হয়ে যায়। এবার একের পর এক ঘটনা দেখে গ্রামের লোকেরা ভয়ে সন্ধ্যায় বাড়ি থেকে বের হওয়া বন্ধ করে দেয়। গ্রামের সবার মনে ঢুকে যায় এক অদ্ভুত আতঙ্ক। রাত নামলেই যেন অন্য একটা জগতের সৃষ্টি হয় সেই গ্রামে। এই ঘটনার সাথে সম্পৃক্ত আরেকটি ছোট ঘটনা রয়েছে রফিকের স্ত্রী সালমার সাথে, যেটা রফিকের মৃত্যুর পরেই ঘটে যায় সালমার সাথে। একদিন হঠাৎ রাতে সালমার ঘুম ভেঙে যায়। তখন রাত আনুমানিক 11টা-12টা হবে। গ্রামে এই সময় মানে মধ্যরাত সালমার বাথরুমে যাওয়ার প্রয়োজন হয়। সে একটি কুপি নিয়ে বাথরুমে যাওয়ার জন্য ঘর থেকে বের হয়। বলে রাখা ভালো, গ্রামের অধিকাংশ বাড়ির বাথরুমগুলো বাড়ি থেকে একটু দূরে হয় বা একটু পাশে হয়। রফিকদের বাসার বাথরুমটি ছিল বাসা থেকে একটু পেছনের সাইডে একটি বড় রেন্ট্রি গাছের নিচে। রফিকের স্ত্রী যখন কুপি হাতে সেদিকে যায়, বাথরুমটির কাছে যেতেই তার হাতের কুপি হালকা আলোতে সে খেয়াল করে কেউ একজন বাথরুমের পাশে সেই এন্ট্রি গাছের নিচে সাদা কাপড় পরে দাঁড়িয়ে আছে। রফিকের স্ত্রী সালমা যখন জিজ্ঞাসা করে কে ওখানে, তখন খেয়াল করে সেই অবয়বটি হাত ইশারা করে কাছে ডাকছে। এবার সে একটু ভয় পেয়ে যায়। সে ভাবতে থাকে এত রাতে কে থাকতে পারে সেখানে। সে ভয়ে ভয়ে তার হাতের কুপিটি সামনে নিয়ে আরেকটু বাড়িয়ে এগিয়ে যায় দেখার জন্য। কুপির আলোতে সে দেখতে পায় সাদা কাপড় পরে তার স্বামীর মতো কেউ একজন দাঁড়িয়ে আছে এবং তার স্বামী তার সাথে কথা বলতে শুরু করে এবং সে বলে যে তার একা থাকতে কষ্ট হচ্ছে। সে তার স্ত্রী সালমাকে ডাকতে থাকে এবং এই কথাটি বললেই সে যে একা থাকতে কষ্ট হচ্ছে এবং সালমাকে তার কাছে থাকতে বলে, এইটা বলতে বলতেই সে কাঁদতে কাঁদতে বাতাসের মতো মিলিয়ে যায়। এবার রফিকের স্ত্রী সালমা ভয়ে হাঁপাতে হাঁপাতে রফিকের বাবা মায়ের দরজায় এসে জোরে জোরে ডাকতে থাকে। রফিকের বাবা মা দরজা খুলে বাইরে আসে। এসে দেখে সালমা অনেক ভয় পেয়ে গেছে। তাকে কি হয়েছে জিজ্ঞেস করলে সে কোনো কথা বলতে পারছে না, শুধু হাত দিয়ে বাইরের দিকে দেখাচ্ছে। সে রাতে সালমা যখন স্বাভাবিক হয় তখন সে যা যা দেখেছে সবকিছু রফিকের মা বাবাকে খুলে বলে। এর পরের দিন গ্রামে সবার সাথে ব্যাপারটি শেয়ার করে রফিকের বাড়ির সবাই। এবার একটার পর একটা বিপদের জন্য গ্রামের সবাই সিদ্ধান্ত নেয় তারা সবাই মিলে একজন বড় তান্ত্রিককে আমন্ত্রণ করে আনবে তাদের গ্রামে, যাতে এই সমস্যার সমাধান এবং রফিকের মৃত্যুর রহস্য জানা যায়। যেই ভাবা সেই কাজ, গ্রামের সবাই মিলে একজন তান্ত্রিককে নিয়ে আসলো। তান্ত্রিককে আনার পর তান্ত্রিক সবাইকে একটি যজ্ঞের ব্যবস্থা করতে বলল। সবাই মিলে তান্ত্রিকের কথা মতো একটি যজ্ঞের ব্যবস্থা করে এবং সেই সময় সবাই তান্ত্রিকের কাছে একে একে জানতে চায় রফিকের মৃত্যু এবং এসব ঘটনার কারণ। এবার তান্ত্রিক যেটা বলে সেটা শুনে সবাই অবাক হয়ে যায়। তান্ত্রিক বলে এই গ্রামে যা কিছু ঘটছে সব রফিকের মৃত্যু এবং রফিকের জন্য। তার জানাজাতে কোনো একটি সমস্যা হয়েছিল, রফিকের গায়েবী জানাজা করার কথা বলে। আর তান্ত্রিক বলে গ্রামটিকে বন্ধ করতে হবে। এরপর একে একে তান্ত্রিক বলতে থাকে সে রাতে রফিককে কেন মারা হয়েছিল আর রফিকের
মৃত্যুর কারণ কি? তান্ত্রিক বলে সেদিন রাতে রফিকরা 3 বন্ধু বিলে মাছ ধরতে গিয়েছিল। সেই বিলে দীর্ঘদিন ধরে এক শক্তিশালী রাগী বদমেজাজি জিনের জ্ঞাতিগোষ্ঠী বাস করত। সে রাতে তারা যখন মাছ ধরতে যায় 3 বন্ধু, সে সময় জিনেরা সবাই তাদের একটা বিশেষ কাজের জন্য একত্রিত হয়েছিল। রফিক এবং তার বন্ধুদের ঘোরাঘুরির কারণে তাদের বারবার সেই কাজে তারা বাধাপ্রাপ্ত হয় এবং জিনেরা খেপে গিয়েই রফিক, হাশেম এবং বাবুকে মেরে ফেলার সিদ্ধান্ত নেয়। তারা যখন সামনের দিকে আসে, ঠিক এমন সময় তাদের ভেতরে একজন বলে বাড়িতে যাওয়ার কথা, যার কারণে তারা 2 জন, হাশেম এবং বাবু, তারা বেঁচে যায়। কিন্তু রফিক তার জেদের কারণে সেই রাত্রে প্রাণ হারায়। তার 2 বন্ধু চলে যায়, কিন্তু রফিক থেকে যায় সেখানে এবং জিনেরা রফিককে মেরে ফেলে তার মাথাটা একটানে ছিঁড়ে ফেলে তার দেহ থেকে। আর তারা রাগে রফিকের গা থেকে মাংস ছিঁড়ে ফেলতে থাকে। আর জিনেরা রফিকের মাথাটি তাদের সঙ্গে নিয়ে চলে যায়, যার কারণে মাথাটি কোথাও কেউ খুঁজে পায়নি। তিনি আর কিছু বলেন না, আর তাদের বলে যে রফিকের জানাজার ব্যবস্থা করতে ওই বিলে মাছ ধরতে নিষেধ করেন তান্ত্রিক। এভাবে সব ঠিক হয়ে যাবে আস্তে আস্তে। এরপর তান্ত্রিক সেই বিলের দিকে যায়, গিয়ে কিছু মন্ত্র পাঠ করে এবং সেখানে একটা যজ্ঞ করে, তারপর চলে যায়। তান্ত্রিকের আসার পর থেকে সবকিছু স্বাভাবিক হতে থাকে। আর সেই তান্ত্রিক তাকে সুস্থ করে, যে কিনা রফিককে ওই ডুবুডুবি করতে দেখেছিল। আর এরপরে রফিকের মাথা কাটা লাশটি কেউ কোনোদিন দেখেনি। তবে এখনো সেই বাঁশবাগানের কবরস্থানটি ভয়ের কারণ হয়েই দাঁড়িয়ে আছে। এই ছিল ঘটনা, এবং এই ঘটনাটি পাঠিয়েছেন আরিফুল ইসলাম, ভূত.com এর একজন মডারেটর। এবং তাকে আমি কয়েকবার এই ঘটনার মাঝখানেই, যখন প্রথমবার আমি পড়েছি তখনই আমি তাকে বলছিলাম যে এই ঘটনাটা এমন কেন, বা এই ঘটনা নিয়ে অনেক কিছু বলছিলাম, এবং তিনি বারবার করে আমাকে কনফার্ম করেছেন তিনি যা বলছেন ঘটনা